আমন্ত্রণ সবাইকে আর কাবিল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, দেশের অর্থনৈতিক, রাজনৈতিক সহ সার্বিক স্থিতিশীলতার জন্য দ্রুত জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজন বলে মনে করে বিএনপি। আগামী ডিসেম্বরের আগেই যখন জাতীয় নির্বাচনের দাবি জানাচ্ছে দলটি, তখন নির্বাচন কমিশন পুনর্গঠন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছে এনসিপি। তরুণদের নতুন এই দলটি সাফ জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। অন্যদিকে বিএনপির নেতারা বলছেন জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন হতে দেয়া হবে না। কিন্তু কেন স্থানীয় নির্বাচন আগে চায় এনসিপি, আর কেনই বা জাতীয় নির্বাচনের আগে কোনোভাবে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি? বর্তমান রাজনীতিতে অন্যতম দুই স্টেক হোল্ডারের এমন কঠোর অবস্থানের ফলে কোন পরিণতির দিকে এগিয়ে যেতে পারে নির্বাচন কিংবা দেশ? এমন একটি প্রশ্নকে সামনে রেখে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, কলামিস্ট ও ইন্টারন্যাশনাল ইউথ লিডার ডাক্তার রাকিব আল হাসান, এবং আমাদের সঙ্গে আরও আছেন সাংবাদিক ও লেখক আমিরুল মোমিনিন। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং বরাবরের মতো দর্শক, আপনাকে অনুরোধ করে রাখতে চাই স্ক্রিনে দেখানো নাম্বারে আজকের যে আলোচ্য বিষয়, যে জাতীয় নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে, এটি নিয়ে দুটি দল এনসিপি এবং বিএনপির মধ্যে যে আমরা একটি রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে একটি বাহাস লক্ষ্য করছি, আলাপ আলোচনা লক্ষ্য করছি, তার প্রেক্ষাপটে আপনার যে প্রশ্ন রয়েছে সেটিও আমরা শুনতে চাই এবং আপনার একজন সচেতন নাগরিক হিসাবে আপনার যে ভাবনা রয়েছে সেটিও ফোন করে আমাদেরকে জানাতে পারেন। আপনার ভাবনা আমরা সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমরা শুরুতে অদ্ভুত ভাই আপনার কাছে আসতে চাই। বিএনপি, একেবারে সরাসরি প্রশ্ন, বিএনপি কেন জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন চায় না? আপনাদের ভয়ের জায়গাটি কোথায় কিংবা যুক্তি কোথায়? এটা ভয়ের কিছু না, এটা হলো বিগত 15 বছর সরকারের বিরুদ্ধে দেশবাসী নানাভাবে বঞ্চনার শিকার হয়ে, লাঞ্ছনার শিকার হয়ে, গুম খুনের শিকার হয়ে আন্দোলন চালিয়ে এসেছে এবং অবশেষে ছাত্র জনতার এবং সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারকে হটানো হয়েছে। যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা স্মরণ করি, যারা এখনো অসুস্থ তাদের সুস্থতা কামনা করি। প্রশ্ন হলো, কেন 15 বছর ধরে আমরা এই লড়াই করলাম? কেন ছাত্র জনতা, কৃষক, শ্রমিক জনতা, ছাত্রদল, যুবদল বা বিভিন্ন অঙ্গ সংগঠন বা অরাজনৈতিক ছাত্ররা জীবন দিল দেশে গণতন্ত্র এবং নির্বাচন প্রতিষ্ঠা করার জন্য? জি। এবং যেই জেনারেশনগুলো ভোট দিতে পারে না, 3টা জেনারেশন, সেই জেনারেশনগুলো ভোট দেওয়ার জন্য। অতএব এই আন্দোলনের মুখ্য উদ্দেশ্যই ছিল, এই সরকারকে হটানোর মূল উদ্দেশ্যই ছিল এই সরকারকে হটিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন করা। জি। তো জাতীয় নির্বাচন যদি না হয়, জাতীয়ভাবে একটি গণতান্ত্রিক সরকার যদি ম্যান্ডেট প্রাপ্ত হয়ে নির্বাচিত হয়ে পার্লামেন্টে না আসে, তাহলে স্থানীয় সরকার নির্বাচনগুলো করবে কে, করাবে কে? স্থানীয় সরকার নির্বাচন তো পরিচালনা করবে নির্বাচন কমিশন, কিন্তু এর মধ্যে কিন্তু সরকারের দায়িত্ব আছে। কোন সরকার করবে? ম্যান্ডেট প্রাপ্ত সরকার না অনির্বাচিত সরকার? এই সরকারের তো দায়িত্ব এটা না স্থানীয় নির্বাচন করা। কিন্তু এই সরকারের যে জনগণের ম্যান্ডেট না, এই কথা তো তারা বলছে না, বরং তারা যা বলছে সেটা কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক দলের থেকে বেশি, না রাজনৈতিক দলের সরকারের চেয়ে তারা বাড়তি বলছে। কোনো ম্যান্ডেটই তো নাই, ভোট হয়েছে, হানা ভোট তো হয়নি। অতএব তারা এটা বলতে পারে না। তারা আসছে দেশের ক্লান্তিকালে জাতিকে উদ্ধার করার জন্য, একটা জাতীয় নির্বাচন দেওয়ার জন্য। জি। অতএব জাতীয় নির্বাচন ছাড়া কি করে একটা স্থানীয় নির্বাচন হয়? স্থানীয় নির্বাচন করে তো দেশ পরিচালনা করা যাবে না। আর দীর্ঘমেয়াদে দীর্ঘসূত্রিতা করে তো অনির্বাচিত সরকার থাকা মানে শেখ হাসিনার প্রায় সমতুল্য হয়ে যাচ্ছে। শেখ হাসিনা তো বৈধ অবৈধ বিভিন্ন পন্থায় দীর্ঘস্থায়ী ক্ষমতা থাকার চেষ্টা করেছে। এখন এই সরকারের ব্যাপারে জনগণ এমনটাই মনে করছে যে তারা দীর্ঘসূত্রতা করছে হলো দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকার জন্য, এবং তাদেরই অনুগত এখন আমরা আমাদের ছোট ভাই যারা আছে এনসিপি, তারা হয়তো সেটা করছে। কিন্তু ছোট ভাইয়ের বড় ভাই তো থাকছে না রাজনীতির মাঠে, তো সমানে সমানে লড়াই। না, সেটা ঠিক আছে, সমানে সমানে লড়াই হলো তো। যেমন আজকে
ইশরাকের মানে অবস্থানে দেখেন হাজার হাজার লোক, আর ইলেকশন কমিশন ঘেরাও করতে গেছে, সেখানে 50 জন লোক পাওয়া যায়নি। তাহলে সমান সমান লড়াই কি করে হয়? না কেন, আমি যদি এভাবে বলি যে এই আন্দোলনটা তো আজকে না, কয়েকদিন ধরেই হচ্ছে, কোনো ফয়সালা তো আসছে না, তার মানে তো বোঝাই যাচ্ছে কেউ না কেউ সেই ফয়সালার জায়গাটা নিয়ন্ত্রণ করছে। ফয়সালার জায়গাটা সরকার। আপনি বলছেন যে সরকারের সাথে এনসিপি আছে, থাকতে পারে, মেবি অবস্থা দৃষ্টিতে তাই মনে হচ্ছে। কারণ আমরা চাচ্ছি সরকারের মনোভাব কি। ইশরাক তো আজকে ঘোষণাই দিল জি, যে আমি মেয়র হওয়ার জন্য কিন্তু এই আন্দোলন করছি না। আগামী নির্বাচনে সরকার কি করতে চায়, কি করতে পারে, তাদের ভিতরের অন্তর্নিহিত চিন্তাটা বের করে আনার জন্যই এই লড়াই মেয়র হওয়ার জন্য। তার মানে কি বিএনপি যদি হেরে যায় তাহলে আগামী নির্বাচনে বিএনপি আর অংশ নিবে না? কোনো অংশ নিবে না তা না, অংশ নির্বাচন হওয়ার, সুষ্ঠু নির্বাচন হওয়ার ব্যবস্থা করবে। অদূর ভাই, অসংখ্য ধন্যবাদ। এই প্রসঙ্গটা ধরে আমি একটু আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে আসতে চাই। আপনারা বা কেন স্থানীয় সরকার নির্বাচনটা আগে চান ভাই? ধন্যবাদ। আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই, এটা তো নতুন কথা না। আমরা প্রায় শুরু থেকেই বলছেন যে কেন চান, সেটা একটু ভাই বলছিলেন যে তারা কেন চান না। যে আমাদের প্রথমত যে বর্তমান যে নির্বাচন কমিশন আছে, আমরা জানি যে নির্বাচন কমিশন 2022 সালের নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার কমিশনার নিয়োগ আইনে তারা সেখানে দায়িত্ব নিয়েছেন। এখন বিদ্যমান যেই আপনার জাতীয় ঐক্যমত্য কমিশনে 6টি সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাবনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করছে। জি, বাংলাদেশের 5 আগস্ট পূর্ববর্তী বাংলাদেশের অলমোস্ট সবকিছুই এই নতুন যেই আপনার রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের জাতীয় ঐক্যমত্য কমিশনের যে আলাপ আলোচনা এর মাধ্যমে যা উঠে আসবে তার আলোকে নতুনভাবে হতে হবে। এটাই বৈধতা। গণঅভ্যুত্থানের পরে পরিবর্তন কিন্তু এইটাই, পরিবর্তনের প্রেক্ষাপটে আপনি যদি বলেন যে এখানে যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, এই কমিশনের প্রস্তাবের পর যেই রাজনৈতিক দলগুলোর প্রস্তাবে একমত হবে যে কমিশনটা কিরকম হবে, প্রধান নির্বাচন কমিশনের কিভাবে নিয়োগকৃত হবে, তাদের কি জুরিসডিকশন থাকবে, কি কি করতে পারবে, কি কি করতে পারবে না, এবং প্রধান নির্বাচন কমিশনার কি নির্বাচন যদি আগে 3টা নির্বাচন যেভাবে আমরা জেনেছি দেখেছি যে জনগণের কাছ থেকে ছিনতাই করে নিয়েছে, অবৈধভাবে রাতের ভোট করেছে, এখন এই যে নতুন যে আইন হবে এই আইনে কি রাতের ভোট করার পর যদি কেউ আবার রিটায়ারমেন্টে যায় তাকে কি শাস্তি দেওয়া যাবে কিনা, অনেকগুলো বিষয় তো অমীমাংসিত। এখন এই জায়গায় যদি আমরা নির্বাচন চাই, এই স্থানীয় সরকার নির্বাচনের যে প্রসঙ্গের বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা তো আলাপ করেই সমাধান করতে পারেন। জি, আলাপ করে সমাধান করার যে প্রসেস, সেই প্রসেসে এখন পর্যন্ত এসেছে, কিন্তু আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন না, কিন্তু বিএনপি এবং এনসিপি আপনারা তো টান অবস্থানে আছেন, এতে কোনো সমাধান হবে? এখানে এনসিপি টান অবস্থায় ছিল না। এনসিপি আজকেই প্রথম এই নির্বাচন কমিশন অথবা এই যে ইশরাক ইস্যুতে প্রথম কর্মসূচি নিয়ে এসেছে। আপনারা জানেন যে যেটা ওয়াদুদ ভাই সুন্দরভাবে বললেন, গত 6 দিন ধরে মেয়র ফেয়ার কোনো ইস্যু না, ইস্যুটা হলো যে এই সরকারকে টেস্ট করা, তারা আসলে কতটুকু নিরপেক্ষ থাকতে পারবে নির্বাচনের সময়, এই জন্য আন্দোলন হচ্ছে। এখন এই এসিড টেস্টে সরকার জিতবে না ইশরাক জিতবে? আধা ঘন্টা আগে যমুনা টিভিতে একটা সাক্ষাৎকার দেখলাম যেখানে ইশরাক সাহেব বলছেন যে পুরনো ফেসিবাদকে হটিয়ে নতুন ফেসিবাদ আনার জন্য তো জুলাই অভ্যুত্থান হয়নি। তার মানে এই সরকারকেও, যে সরকারকে বিএনপিও বসিয়েছে, তারা নিজেরাই বলছে এটা একটা ফেসিবাদী সরকারে পরিণত হচ্ছে না। কিন্তু আলাউদ্দিন মোহাম্মদ, আমরা যেমনটি ভিতরের পরিস্থিতি লক্ষ্য করতে পারছি, মানে বুঝতে পারছি, আমাদেরও তো একটা বিচার বিশ্লেষণের যতটুকু সুযোগ আছে, সেটা হচ্ছে যে আপনারা স্থানীয় সরকার নির্বাচনটা আগে চান, যে মাঠ পর্যায়ে আপনাদের নেতা কর্মীদের নির্বাচিত করে নিয়ে আসার, তৃণমূলের দলকে শক্তিশালী করা, তাহলে জাতীয় নির্বাচনে আপনাদের ফাইটিংটা সুবিধা হবে। এই আলোচনাটাই কিন্তু আসলে সঠিক আকারেই আলোচনা হচ্ছে। আপনি কি এটাকে অস্বীকার করতে পারবেন? না, আমি এই আলোচনাটাকে স্বীকার না। জি, এর আগে যে আলোচনাটা, জি, কে আসলে এই নির্বাচনটা করবে, নির্বাচন কমিশন করবে। নির্বাচন কমিশনের সক্ষমতা, এই যে নতুন ভাবে, মানে আগে 3টা নির্বাচন কমিশন যে আইনের দ্বারা যেই পর্যায়ে যেইভাবে সংগঠিত হয়েছে, নতুন কমিশনকে একটা জাতীয় নির্বাচন সাপোজ ধরুন আবার রাতের ভোট করে ফেললো, আপনি তখন কার কাছে যাবেন? কিন্তু ভাই, তো নির্বাচন কমিশন তো বলছে তারা সব দিক থেকে প্রস্তুত। এটা তো হাবিবুর রহমান কমিশন, হুদা কমিশন, সবগুলো কমিশনের কিন্তু তাদের যে জায়গাটা, আপনি মনে আছে তালুকদার সাহেবের কথা, যিনি একাই ফাইট করেছিলেন কিন্তু নির্বাচন থামাতে পারেন নাই, নির্বাচনের পরে উনি কিন্তু আত্মকথা লিখে মারা গিয়েছেন, কিন্তু এইটার মাধ্যমে নির্বাচন কমিশনে কিছুই যায় আসে নাই। এখন আমরা যে আজকে নির্বাচন করব, যদি এখন স্থানীয় জাতীয় নির্বাচন হয়, জাতীয় নির্বাচনে আরেকটা রাতের ভোট হলো সাপোজ,
এবং বর্তমানে যে নির্বাচন কমিশন তারা তো বলছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কি সংস্কার প্রস্তাব দিল আলাউদ্দিন ভাই, এটাতে কোনো যায় আসে আলাউদ্দিন না, ভাই, তারা তাদের মতো নির্বাচন করে যাবে। আপনি বলেন যে নির্বাচন কমিশন উপর কিভাবে আস্থা রাখবেন? আমার প্রশ্নটা হলো ওখানে আপনি ইশরাক হোসেনের যে মন্তব্য উল্লেখ করলেন এবং আপনি যে মন্তব্য করলেন বা ব্যাখ্যা করলেন দুটাতে আমরা ব্যতীত হই। কারণটা হলো 5ই আগস্টের পরে যদি আবার আমরা মনে করি যে একটা সেই রাতের ভোট হবে অথবা জানতন ভোট হবে, তাহলে তো আসলে এতগুলো মানুষ যে প্রাণ দিয়েছে সেই জায়গাতে কিন্তু আসলে হোঁচট খাওয়া ছাড়া কোনো বিকল্প থাকে না। আপনার কাছে আরো কিছু প্রশ্ন থাকলো, আমি আরো শুনবো। শরীফুজ্জামান শরীফে আসতে চাই যে আসলে এই যে মানুষের ভোটাধিকার, ভোটার যে প্রশ্ন, সেই জায়গাতে ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা এবং ভোটের উৎসব হিসাবে যেটি বাংলাদেশে ছিল, আপনার কাছে কি মনে হয় যে সাবেক ছাত্রনেতা এখানে অনেকেই আগে ছাত্র জীবনে ছাত্র রাজনীতির সাথে আপনারা সম্পৃক্ত ছিলেন, সেই জায়গাতে কোন নির্বাচন আগে হলে মানুষের ভোটাধিকারের আকাঙ্ক্ষা পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচকদেরকে শুভেচ্ছা। নির্বাচনটা কি এবং কেন, বা নির্বাচনটা কেন হয়? নির্বাচনটা আমি কখনোই মনে করি না শক্তি প্রয়োগ করে অথবা শক্তি দেখিয়ে অথবা আপনার প্রভাব খাটিয়ে একটা রাষ্ট্রীয় আয়োজনের ব্যবস্থা করা। আমি মনে করি নির্বাচনটা হচ্ছে বাস্তবতা, রাষ্ট্রের সাথে জনগণের যে সম্পর্কটা, যে সম্পর্কের কথা সংবিধান স্বীকৃতি দিয়েছে, সেই সম্পর্কটাকে জীবন্ত করে তোলা। শেখ হাসিনার সাথে আমাদের আলোচনার মধ্যে শেখ হাসিনার 15 বছর অবশ্যই আসবে। শেখ হাসিনার সাথে এখানে যারা বসে আছি, যে দর্শকরা আমাদের কথাগুলো শুনছেন, তাদের কারো সঙ্গে ব্যক্তিগত সম্পত্তি নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না। তার পুকুরের মাছ আমাকে দেয়নি, তার গাছের ফল আমাকে দেয়নি। সরি, রান্না করে খাবার পাঠানো সেটাও নিয়ে কোনো আমাদের কোনো আপত্তি নেই, আপত্তি নেই। কারো কারো বাসায় পাঠিয়ে 15 বছর আমি রাষ্ট্রের মালিক হিসাবে আমার যে অধিকার, সেই অধিকার থেকে তিনি আমাকে বঞ্চিত করেছিলেন। এবং সেই বঞ্চনার বিষয়টা আমার চোখের সামনে ফুটে উঠত কখন? যখন আমার ভোটের আগের দিন রাতের বেলায় ভোট হয়ে যেত। 2018 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে আমি প্রার্থী ছিলাম। সকালবেলায় উঠে আমি যখন ভোট কেন্দ্রে যাই ভোট দেওয়ার জন্য, আমি জানতে পারি যে আগের রাতে ভোট হয়ে গেছে। এদেশে মৃত মানুষরা ভোট দিয়েছে, মৃত মানুষরা ভোট দিয়ে গেছে। বিনা ভোটে 153 জন যখন এমপি হলেন, তখন বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনীয়তা আমরা অনুভব করেছিলাম। এবং সর্বশেষ তিনি যখন আমি এবং ডামির যে নির্বাচন, তখনও আমরা অনুভব করেছিলাম যে আমাদের এখানে রাষ্ট্র ব্যবস্থায় এমন একটা নির্বাচন হওয়া দরকার, যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার যে কর্তৃত্ব, রাষ্ট্র পরিচালনায় নীতি গ্রহণে তার যে ভূমিকা, সেই ভূমিকার বাস্তবায়ন ঘটবে। এখন আলোচনায় আসছে কোন নির্বাচনটা আগে হবে। কোন নির্বাচনটা, যে পরিস্থিতি আছে তাতে কোন নির্বাচন আগে হওয়া দরকার? আমি এই আলোচনাটা এই মুহূর্তে সে আমার কাছে প্রয়োজনীয় মনে হয় না। এই কারণে আপনার ঈদের সময়, কোন নির্বাচনটা? ঈদের সময় একটা শার্টের যে আমাদের বাল্য বা কৈশোর জীবনে যতটা আবেদন সৃষ্টি করত, উদ্বুদ্ধ করত, নিশ্চয়ই ঈদের সাতটা, ঈদের 6 মাস পরে কিনে দিলে সেই ধরনের আবেগ আমাদের মধ্যে আসছে। সেই টেস্ট একটা গণ অভ্যুত্থানের পরে যখন সারা দেশের মানুষের প্রত্যাশা হচ্ছে যে একটা জাতীয় সংসদ নির্বাচন এবং কতগুলো প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে এই নির্বাচনটা যাতে অর্থবহ হয়, সেই আলোচনার দিকে যখন আমরা যাচ্ছি, তখন হঠাৎ করে স্থানীয় সরকার নির্বাচনের চাওয়াটা আমার মনে হয় যে ওই যে মূল যে লক্ষ্য, সেই লক্ষ্যকে ডাইভার্ট করে দেওয়া। শরীফ ভাই, আমরা বিরতির আগে এই পর্যন্ত শুনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি ফারুক হাসান, আপনার কাছে আসতে চাই যে আপনি কোন পক্ষে আছেন, স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় নির্বাচন, কোনটা আগে হওয়া প্রয়োজন? আমি তো আসলে উভয় পক্ষে মনে করি। তো যাই হোক, আমি ধন্যবাদ জানাই যারা দেখছেন এবং শুনছেন সকলকে। জি, যে বিষয়টি এখন আসলে আমাদের সামনে নিয়ে আসা হয়েছে যে জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন আগে, আমি মনে করি এই প্রশ্নটির মাধ্যমে নির্বাচন, জনগণ এবং ধোঁয়াশা, এই তিনটা জিনিসকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র ইতিমধ্যে আমরা পরিলক্ষিত করছি এবং এটা দাঁড় করে দেওয়ার একটা ষড়যন্ত্র বলছেন কেন? আসবো। জি, দেখেন, এই সরকার ক্ষমতার চেয়ারে বসার পরে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরাই প্রথমে বলেছিলাম যে সবার আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন। কেন? কারণ সারা বাংলাদেশে মোর দেন 30% মানুষ এখন আরবান এরিয়ায় বসবাস করে। যেহেতু তারা আরবান এরিয়ায় বসবাস করে এবং আমাদের উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন এসবে কোনো স্থানীয় জনপ্রতিনিধি নেই, সেই জায়গা থেকে এতগুলো মানুষকে আমরা আসলে কষ্টের মধ্যে রাখতে পারি না। সুতরাং এই সরকারের প্রধানতম দায়িত্ব হচ্ছে এই 30% পিপলকে একটা জনপ্রতিনিধির মাধ্যমে, মানে নির্বাচিত
জনপ্রতিনিধির আন্ডারে নিয়ে এসে আমাদের যে লাইফলাইন সার্ভিসগুলো রয়েছে এগুলো আওতায় নিয়ে আসা। কিন্তু তখন সরকার আসলে আমাদের সেই কথায় কর্ণপাত করেন নাই। যখন যেটা প্রয়োজন, আমাদের ওই শরীফুজ্জামান ভাই খুব চমৎকারভাবে বলেছেন, ঈদের আগে আমার যখন নতুন শার্টের প্রয়োজন, কাপড়ের প্রয়োজন, যেটা দেখে আমি আনন্দিত হব, আনন্দ পাবো, সেই একই জিনিস যখন আপনি 6 মাস পরে দেবেন, ওই ঈদের আনন্দ তো তখন আমি উপভোগ করতে পারবো না। এখন কথা হচ্ছে, যখন বাংলাদেশকে আমরা একটা টালমাটাল অবস্থার মধ্যে দেখতে পাচ্ছি, এখন আমাদের কি জাতীয় সংসদ দরকার, একটি নির্বাচিত প্রতিনিধি দরকার। যখন এই বাংলাদেশকে স্টেবল একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আসলে জাতীয় সংসদের মাধ্যমে নির্বাচিত সরকার ব্যতীত অন্য কোনো ইস্যুতে আসলে এখন যদি আমরা ডাইভার্ট হয়ে যাই বা সেদিকে যাই, তাহলে বাংলাদেশের যে মানে বাংলাদেশ যেদিকে যাচ্ছে আসলে সেই স্টেবল জায়গার দিকে আমরা আসলে খুব একটা আপনি ষড়যন্ত্রের বিষয়টি বলছিলেন, হিসাবে দেখলেন কেন? আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো যদি ছোট পরিসরে সংস্কার চাই, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। কি নির্বাচন? জাতীয় নির্বাচন। আর যদি তারা বড় পরিসরে সংস্কার চাই, তাহলে পরের বছর জুন জুলাইয়ের দিকে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার বক্তব্য ক্লিয়ার। এরপরে জাতীয় ঐক্যমত্য কমিশন হলো, সংস্কার কমিশন হলো, এরা আমাদের কাছে সংস্কার প্রস্তাবনা পাঠালেন, আমরা তার পরিপ্রেক্ষিতে সংস্কার প্রস্তাবের উত্তর দিলাম। সেই প্রস্তাবনাগুলো ইতিমধ্যে সংস্কার কমিশনে জমা হয়েছে, তারা আমাদের ডেকেছিলেন, আমরা বৈঠক করেছি। এখন আমাদের প্রশ্ন, মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ দিয়ে দিয়েছেন অলরেডি, একবারে ক্লিয়ার কাট। এখন জাতীয় ঐক্যমত্য রোডম্যাপ দিয়েছে, এটা তো রাজনৈতিক দল মনে করছে না। রাজনৈতিক দল মনে করে তারিখ না দেওয়া পর্যন্ত সেটি রোডম্যাপ হয় না। আমি মনে করি প্রধান উপদেষ্টার বক্তব্যে রাজনৈতিক জায়গা থেকে নির্বাচনের বিষয়টি নিয়ে যে একটা মানে ধরেন যে ইস্যু ইতিমধ্যে ক্রিয়েট হয়েছে, সেই জায়গায় আমাদের খুব একটা আসলে ধোঁয়াশার মধ্যে থাকার কোনো সুযোগ নেই, একবারে ক্লিয়ার কাট। আপনারা ক্লিয়ার? এখন হ্যাঁ ক্লিয়ার। এখন আমাদের নির্বাচনটা হবে কত তারিখে, সেটাই তো আমি আসবো। এখন আমাদের বক্তব্য, প্রধান উপদেষ্টা বলেছেন ছোট পরিসরে সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, বড় পরিসরে চাইলে এর পরের বছর জুন জুলাইয়ের দিকে। এখন যেহেতু আমরা সেই সংস্কার প্রস্তাবের আলোকে আমাদের উত্তর ইতিমধ্যে দিয়েছি, এখন জাতীয় ঐক্যমত্য কমিশন যদি আমাদের জানায় যে আপনারা রাজনৈতিক দলগুলো মিলে আমাদের কাছে যে সংস্কার প্রস্তাবনাগুলো জমা দিয়েছেন, এই সংস্কার প্রস্তাবের যে পরিমাণ, এই পরিমাণটা ছোট, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এই পর্যায়ে ছোট্ট করে প্রশ্ন ফারুক ভাই, সেটা হচ্ছে এই উত্তর কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন দেবে, বল এখন তাদের কোর্টে না। কিন্তু আমার কথা হলো জাতীয় ঐক্যমত্য কমিশন তো তার জায়গা থেকে ভাববে, গণ অধিকার পরিষদ কি ভাবছে, আপনারা কোন পরিসরের সংস্কার চান, ছোট পরিসর না বড় পরিসর? আমরা একবারেই পরিষ্কারভাবে বলেছি, অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন দিতে হবে। এই তো একটা ভেজালের কথা। না না, একবারে ছোট পরিসর বলেন না ছোট বড় পরিসর বলেন, একবারে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। এখন এই প্রয়োজনীয় সংস্কার কি কি হতে পারে, এটা ইতিমধ্যে আমরা প্রয়োজনীয় সংস্কার এখানে আমরা 7 জন আছি, 7 জনের কাছে 7 রকম আমি আসবো ভাই। আর আরেকটা পয়েন্ট, আমরা এই বিরতির আগে আর শুনছি না। ফারুক, অসংখ্য ধন্যবাদ। আমরুল মোমিন মানিক ভাই আসতে চাই। এই যে বিতর্ক, এই বিতর্কে কোন নির্বাচন আগে হবে, হওয়া উচিত, সেটা নিয়ে তো রাজনৈতিক দলগুলোর আলাদা আলাদা বক্তব্য থাকবে, এবং নিশ্চয়ই আপনি লক্ষ্য করছেন একজন সাংবাদিক হিসেবে সবাই যার যার অবস্থান থেকে যেরকম সংস্কারও চাচ্ছে, একই সাথে নির্বাচন কোনটা হলে তার সুবিধা সেই আলোকে সে ভাবছে, সেটা ভাবতেই পারে, অসুবিধা নাই। কিন্তু আমাদের প্রশ্ন হলো আপনার কাছে, বা আমার প্রশ্ন হলো যে এই প্রশ্নে বা এই বিতর্কের সমাধান কি হবে? অবশ্যই হতে হবে, তাহলে তো আরেকটা নতুন সংকট তৈরি হবে, এবং ওই সংকটের মধ্যে যদি আমরা চলে যাই তাহলে তৃতীয় শক্তি সুযোগ পাবে। এখন দেখুন, গত 9 মাসে আমরা কি এই রক্তের উপর দাঁড়িয়ে সরকার যে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের কাছ থেকে যথাযথ কার্যক্রম পেয়েছি কিনা, আমাদের প্রত্যাশার খানিকটাও পূরণ হয়েছে কিনা? আমরা দেখেছি অনেক সময়ই এই সরকার তার মূল কাজ থেকে বাইরে চলে যাচ্ছে, অন্যান্য অপ্রয়োজনীয় কাজে মগ্ন হচ্ছে বা তার কর্মতৎপরতাকে বিস্তৃত করছে। এখন এখানে একটা মত এসেছে যে জাতীয় নির্বাচন আগে হবে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে। আমি স্পষ্টভাবে বলতে চাই, যদি এখনই আজকে তফসিল ঘোষণা করা হলো, 40 দিনের মধ্যে নির্বাচন দেওয়া হলো, তাহলে কি এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হওয়া সম্ভব কিনা? আমি উভয় নির্বাচনের ক্ষেত্রে বলছেন, যে কোনো নির্বাচনের ক্ষেত্রে, আচ্ছা, যেখানে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সামান্যতম ঐক্য স্থাপিত হয়নি। গত কদিন আগে পাবনার ঘটনা আপনারা নিশ্চয়ই দেখেছেন, বিএনপি এবং জামাতের সংগঠনের মধ্যে ভয়াবহ মারামারি, এবং সেটা কিন্তু সারা দেশে ছড়িয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। সারা দেশে বিক্ষিপ্তভাবে নানা জায়গায় এনসিপি, বিএনপি, জামাত, বিএনপি সংঘাত সংঘর্ষ হচ্ছে। এই সরকারের প্রথমত সক্ষমতা আছে কিনা যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যথাযথ জায়গায় নিয়ে গিয়ে একটা গ্রহণযোগ্য, অবাধ, সবার অংশগ্রহণমূলক নির্বাচন করা। দেখুন, যদি ফ্যাসিবাদী কাঠামোর মধ্যেই আপনি নির্বাচন আয়োজন করেন, তাহলে তো আমার এই গণঅভ্যুত্থানের দরকার ছিল না। তাহলে
2000 মানুষের প্রাণ দেওয়ার প্রয়োজন ছিল না, এখন 30,000 মানুষকে আহত না মমিন ভাই, মানিক ভাই, আমি এই জন্য বলছি যে সংস্কার আর কিছু হোক বা না হোক, নির্বাচনী সংস্কারটা অবশ্যই অবশ্যই হতে হবে। নির্বাচনী সংস্কার, প্রথমত নির্বাচনী ব্যবস্থায় সংস্কার করে ইসিকে পুনর্গঠন করতে হবে। কেন? এই ইসি সক্ষম না। একটা উদাহরণ দিচ্ছি, ভোটার তালিকা এই ইসি সক্ষম না সেটা আপনি বলছেন, সেটা আমি কিভাবে, সেটা আমি ইসির মন্তব্যের সাথে বিএনপির কোনো মন্তব্য মিলে যায় সেই কারণে বলছেন সক্ষম না? কার সঙ্গে মানে এই বিএনপির কোন নির্বাচন সংস্কারের প্রশ্নে মন্তব্যের সাথে ইসির মন্তব্য মিলে যায় বলে আপনারা সক্ষম মনে করছেন না? সাংবাদিক হিসেবে নিরপেক্ষ পর্যবেক্ষণই উপস্থাপন করছি। দেখুন, কদিন আগে কি হয়েছে যে ভোটার তালিকা সংযোজন বা ভোটার তালিকা সংস্করণের উদ্যোগ নেওয়া হয়েছে। আপনার বাসায় কি কোনো টিম গিয়েছে? এখানে কয়জনের বাসায় টিম গিয়েছে? আমার বাসায় তো টিম যায়নি। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণ, এখানে 60% তরুণরা এবার ভোটার হবে। সেইখানে নাম অন্তর্ভুক্তিকরণের একটা যেনতেন ভাবে আপনি শেষ করে দিলেন, তা তো হয় না। এই যে দেখুন, এই কমিশনের কি অন্তর্নিহিত শক্তি আছে যে তারা গার্ডস নিয়ে, তারা নিজের ভেতরের শক্তি দিয়ে নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা, সকল জায়গায় লেভেল প্লেইং সেই সমতল মাঠ তৈরি করতে পারবে? এখন দেখুন, না আমি বলছি সংস্কার করুন নির্বাচনী ব্যবস্থা, আমি অন্য কোন সংস্কার করতে পারুন বা না পারুন, নির্বাচনী ব্যবস্থায় অবশ্যই আপনাকে সংস্কার করতে হবে, ইসিকে পুনর্গঠন করতে হবে। কিন্তু এর পরে আমার দ্বিমত আছে, জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এই জাতীয় সংসদ নির্বাচনের আগে এই দুটো অবশ্যই করতে হবে। আমি স্থানীয় সরকার নির্বাচন চাই না। মানে ইলেকশন কমিশন পুনর্গঠন, আর একটা কি বললেন, ভোটার তালিকা? না, এটা তো পুনর্গঠনের অংশ, মানে সংস্কারের অংশ। প্রথমত এখনই যে প্রস্তাবগুলো এসেছে নির্বাচন কমিশনের সংস্কারের জন্য, সেই চমৎকার প্রস্তাব এসেছে, যেমন সবাইকে এক মঞ্চে এসে নির্বাচনী প্রচারণা করতে হবে, সাদা কালো পোস্টার। কিন্তু ভাই, অতীতের প্রেক্ষাপটে বলি, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশি ভালো না। না, বেশি ভালো মানে কি বলছেন? মানে এই যে অনেক ভালো ভালো প্রস্তাব, এগুলো রাজনৈতিক দল হজম করতে পারবে কিনা সেটিকে এই কমিশন ন্যূনতম ভালো বিষয়গুলোকে তো প্রয়োগ করতে হবে। অনেকগুলো প্রস্তাব, এগুলো কিভাবে বাস্তবায়ন করবে? এটা কি আমার বড় প্রত্যাশা যে রাজনৈতিক দলগুলো বিক্ষিপ্তভাবে প্রচারণা করবে না, তারা এক মঞ্চে গিয়ে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে প্রচারণা চালাবে। সেই মঞ্চ ভাঙবে না, এই নিশ্চয়তা কে দিবে? এই মঞ্চ নিয়ে যে ভেঙে পড়বে না বা তারা ভাঙবে না, এই নিশ্চয়তা কে দিবে? সেটা তো ওবায়দুল কাদেরের মতো যে কোনো মঞ্চেই ভেঙে পড়তে পারে, তিনি যে ভেঙে পড়েছিলেন। না না, এখানে দেখুন, আমি শেষ করছি। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন, বা আমি বলছি স্থানীয় সরকার নির্বাচনের কথা, এই ইসি তো নির্বাচনের আয়োজন করতে গিয়ে নানা ধরনের ধাক্কা খাবে। এটা পুনর্গঠন খুবই জরুরি। সেখানে আমি স্থানীয় সরকার নির্বাচনের দায়িত্ব তাদের কাঁধে তুলে দিয়ে কি করব? একেবারে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে। অনেক অসংখ্য ধন্যবাদ ডাক্তার রাকিব আল হাসান। আসতে চাই যে আসলে আপনার ভাবনা কি, যেটি স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন, সেই বিষয় নিয়ে তো রাজনৈতিক অঙ্গনেও অনেক বাহাস আছে, সেটি তো থাকবেই। আপনি কি মনে করেন যে আপনি সবাই যার যার জায়গা থেকে যার যার অবস্থান ব্যক্ত করেছে, আপনি কোন নির্বাচনের আগে, কোন নির্বাচনের পক্ষে, স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় নির্বাচন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শক শ্রোতা মণ্ডলী এবং যারা শুনছেন দেখছেন, এখানকার বিজ্ঞ আলোচক সবাইকে আমার শুভেচ্ছা জানাই। দেখুন, আপনি বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, তার আগে আমার প্রশ্ন হচ্ছে নির্বাচন আসলে হবে কিনা বা নির্বাচনে সরকার চায় কিনা। আপনি তো আরো জটিল প্রশ্ন, সেটা আরো জটিল প্রশ্ন। এখন হচ্ছে ধরুন, এই সরকারের নানা ধরনের কর্মকাণ্ডে আমরা কনফিউজ হতেই পারি যে আসলে সরকার নির্বাচনের পক্ষে হাঁটছে কিনা। দেখুন, আমাদের কিছু অহেতুক আলাপ আপনি যদি লক্ষ্য করে থাকুন, যদিও আজকে এটার একটা প্রায় সুরাহার পথে, আমাদের যে করিডোর নিয়ে যে আলোচনা চলছিল, বা আমাদের এই সরকারের কিছু উপদেষ্টাদের দুর্বিসন্ধিৎস অনেক ইচ্ছা, অনেক আকাঙ্ক্ষা, ক্ষমতায় চিরস্থায়ী বন্দোবস্তের মতো আমৃত্যু থাকার যে লোভ লালসা, সেইগুলোর ঊর্ধ্বে তারা যখন জানতে পারছিল না, তখন কিন্তু আমরা বারবারই প্রশ্ন তুলছিলাম যে সরকার আসলে নির্বাচন চাচ্ছিল কিনা। এবং যখনই দেখো ডাক্তার রাকিব, এটা আপনি কি করে বলছেন? কারণ যেখানে সম্মানিত প্রধান উপদেষ্টা বলছেন সর্বোচ্চ 26 জুনের মধ্যে নির্বাচন হবে, সেখানে একেবারে চিরস্থায়ী বন্দোবস্ত, এই ধরনের তাত্ত্বিক কাঠামোর কথা আপনারা কোন নিশ্চয়তার প্রেক্ষাপটে? আমি আসছি। দেখুন, আপনি দেখেন, এখন এখানে প্রথমে কিন্তু বলা হচ্ছিল যে সেনাপ্রধানের পক্ষ থেকে একদম শুরুতে 18 মাসের মধ্যে নির্বাচন চায়, এটা সেনাপ্রধানের একেবারে পার্সোনাল অপিনিয়ন ছিল। পরবর্তীতে বলা হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব। তার পরবর্তী বলা হচ্ছিল ছোট প্যাকেজ, বড় প্যাকেজ, নানা ধরনের প্যাকেজ আকার বাজারে ছেড়ে দিয়ে তখন এই ইলেকশন প্রক্রিয়াটাকে ডিসেম্বর থেকে জুন মাস পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছিলাম যে যখনই নির্বাচন কেন্দ্রিক নানা ধরনের সমঝোতার দিকে আমরা আগাচ্ছিলাম, যখনই ঐক্যমত আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসছিলাম, তখনই নানা ধরনের দ্বিধাদ্বন্দ্বে চলে আসছিল। এবং এই দ্বিধাদ্বন্দ্বের মেন উদ্দেশ্য হচ্ছে কি, নির্বাচন থেকে যে নজরটি সরিয়ে নেওয়া। যাই হোক, এখন হচ্ছে কি, ধরুন আমাদের যে
মুদ্রা কথা, এই জায়গাতে আমি একটু বুঝতে পারি না, আমি একটু বুঝতে চাই, নিশ্চয়ই দর্শকরা আরো স্পষ্ট হবেন আপনার আলোচনার মাধ্যমে। আপনি কি মনে করছেন নির্বাচনের স্থানীয় অথবা জাতীয় নির্বাচন যে নির্বাচনই হোক, সেই আলাপ থেকে আলোচনা থেকে জনগণকে বা রাজনৈতিক দলকে দূরে সরিয়ে রাখার জন্য সরকার নিজে থেকে বিভিন্ন এজেন্ডা তৈরি করছে? ডেফিনেটলি। এবার আপনাকে বলি আমি, ধরুন এই যে স্থানীয় সরকার নির্বাচন চাই বা স্থানীয় সরকার নির্বাচন চাওয়া হোক, আপনার আজকের এই আলোচনার বিষয় কিন্তু এই আলোচনাটি আরো 6 মাস আগে উঠেছিল। আপনি দেখেন গত 3 মাস 4 মাস কিন্তু এই আলোচনা বাজার একদম ছিলই না। এখন আপনার দেখুন আবার হঠাৎ করে যখন সে করিডোর প্রশ্নে, আমরা কিন্তু যখন করিডোর প্রশ্নে আর কোনো মীমাংসার দিকে যেতে পারছিলাম না, আমাদের সেনাবাহিনীরা, আমাদের আর্মি, মিলিটারি ফোর্স যখন করিডোরের প্রশ্নে তারা কোনো আপোষ করতে চাচ্ছিল না, তখন আবার হুট করে গত 3 দিন আগে নাহিদ ইসলাম রাত 1:30 বাজে তিনি পোস্ট করছেন ফেসবুকে যে আমরা স্থানীয় সরকার নির্বাচন আমরা আগে চাই। তো দেখুন স্থানীয় সরকার নির্বাচন যে আপনি চান, তো স্থানীয় সরকার নির্বাচন চাওয়ার অর্থ হচ্ছে কি আপনি দেশের আমাদের যে মেইন ফোকাস, আমাদের যে গণতান্ত্রিক কাঠামোর যে মেইন স্তম্ভ বা যে ধরুন আমাদের যে একটি সংসদ দরকার, আমাদের যে এখন সংসদ ছাড়া আমরা একটি রাষ্ট্র পরিচালনা করছি, তার চেয়ে বড় কথা হচ্ছে কি আমরা যে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বাংলাদেশের হিস্ট্রিতে প্রথমবারের মতো আমরা সিকিউরিটি অ্যাডভাইজার নিয়োগ দিয়েছি, কিন্তু আমাদের আজকে 9 মাস আমাদের ক্যান্টনমেন্টের বাইরে আমাদের আর্মিরা আমাদের সিভিল পাবলিকদের সাথে ডিল করছে, আমাদের ক্যান্টনমেন্ট গুলো এর সাথে জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচনের সম্পর্কটা কোথায়? জি আমাকে শেষ করতে দেন প্লিজ। দেখুন আপনি দেখুন এখন হচ্ছে ধরুন আমরা আমাদের সেই সিকিউরিটি ফোকাস থেকে সরে গিয়ে যখন আমরা আবার ইলেকশনের দিকে বিএনপি যখন নির্বাচনের জন্য প্রেসার দিচ্ছিল, চাপ দিয়ে যাচ্ছিল, তখন আবার বাজারে আমরা আপনার স্থানীয় সরকার নির্বাচন আমি চাই। এখন আপনারাই বলছেন যে এই সরকারের সেই সক্ষমতা নাই, যে আপনারাই বলছেন পুনর্গঠন দরকার, যে এই সরকার কিভাবে ইলেকশন করবে। তা আপনি বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো তো বিশাল বড়, আপনাদের জাতীয় নির্বাচন একদিনে হয়, স্থানীয় সরকার নির্বাচন কি একদিনে হয়? ধাপে ধাপে অনেক বড় বিশাল একটা সাইকেলের দরকার। তো এটার জন্য ফিটনেস না থাকে তাহলে সেটার ফিটনেস আপনি কোথেকে আসে? তার চেয়ে আরো বড় প্রশ্ন হচ্ছে কি এই মুহূর্তে বাংলাদেশের একটি নির্বাচিত সংসদ দরকার, আপনি এখানে আসা ইনভেস্টমেন্ট সামিট করতেছেন, কিন্তু আপনাদের পত্রিকায় আসতেছে যে বিডার আশিক উঠছে আর এই ইনভেস্টমেন্ট কমছে, বিদেশি এফডিআই কমছে। তো আপনি তো কথা বলছেন, বিদেশের কি বলছে? আমি শেষ করি, দেখুন আপনি দেখুন এখন হচ্ছে কি আপনার সে জায়গা থেকে আমাদের ইনভেস্টমেন্ট গত 71% কমে গেছে, আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলো শাটডাউন হচ্ছে। তো সে জায়গা থেকে আপনি আমাদের এই মুহূর্তে একটু জরুরি ভিত্তিতে একটি দলীয় সরকার দরকার, একটি ইলেক্টেড গভর্নমেন্ট দরকার। অজিত ভাই আপনার কাছে রেখে যাও কয়েকটি প্রশ্ন, যে প্রথমটি দিয়ে শুরু করি, যে সরকারের ম্যান্ডেটের প্রসঙ্গে আপনারা কথা বলছেন যে আসলে এই সরকারের ম্যান্ডেট কত দূর, তারা কি করতে পারবে। এখন তাদের কাছ থেকে তো আমরা ভালো কিছু চাই, আপনারাও চাচ্ছেন সংস্কারের প্রেক্ষাপটে বিগত সরকারের যে গণহত্যার প্রসঙ্গ ধরে বিচার এবং একটি সুষ্ঠু নির্বাচন। তো সেই সূত্র ধরে সরকার যদি নির্বাচনের প্রসঙ্গগুলোতে সিদ্ধান্ত নেয়, তা সেক্ষেত্রে আপনাদের সমর্থন দিতে অসুবিধা কথায়, সেখানে সমর্থন না দিয়ে বরং আপনারা ম্যান্ডেটের প্রশ্ন তুলছেন কেন? না, ম্যান্ডেটের প্রশ্ন বিতর্কের খাতিরে এসে যাচ্ছে, কারণ হলো গভর্নমেন্টের নামটা হলো ইন্টেরিয়াম গভর্নমেন্ট। জি, অর্থাৎ একটা সুনির্দিষ্ট অথবা মাঝামাঝি একটা স্বল্প সময়ের জন্য। তাহলে সেই স্বল্প সময়ের গভর্নমেন্ট কেন ঐক্যমতের সংস্কার কমিশন গঠন করবে? সংস্কার কিন্তু এটা চলমান বিষয়, সারা জীবন কালের পর কাল, যুগের পর যুগ সংস্কার হবে। এখন এই সরকার বসে কি যুগের পর যুগ সংস্কার করবে? তাদের বেসিক সংস্কার করা উচিত ছিল ইলেকশন কমিশন এবং ইলেকশন পদ্ধতি, যদি কোথাও করার দরকার থাকে। এই ইলেকশন কমিশনটাও তারা বানিয়েছে, তাহলে সেখানে ভোটার কিভাবে সিলেক্টেড হবে, বুথ কিভাবে হবে, প্রিজাইডিং ফুলিং কিভাবে হবে, প্রয়োজনীয় ইলেকশন কমিশনের অফিসার রিটার্নিং অফিসার হবে, ডিসিরা না। অর্থাৎ ইলেকশনকে টেকসই করার জন্য ওই বেসিক ছোট আকারের সংস্কারগুলো প্রয়োজন ছিল, জি, যেটা 9 মাসে যথেষ্ট সময় ছিল। 9 মাসে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর এই সরকার 9 মাসে কি করেছে একটা উদাহরণ দেখেন। এই সরকার 9 মাসে কি করলো? তাহলে দেশটা যদি আমরা জাতি না, এই সরকারের 9 মাসে যে কার্যক্রমগুলোর মধ্যে একটি ভালো কাজও আপনারা খুঁজে পাচ্ছেন? আছে, অবশ্যই আছে। আমরা এই সরকারকে সমর্থন করি, এই সরকারের মাধ্যমেই, তবে শর্ত থাকে যে এই সরকারের মাধ্যমেই আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, যেটার জন্য আমরা 15 বছর লড়াই করছি, গুণ হয়েছি, খুন হয়েছি, আমার নেত্রী খালেদা জিয়া জেল খেটেছে, আমার নেতা নির্বাসনে। অতএব এই সরকারের অধীনেই চাই। না অজিত ভাই, আপনার কাছ থেকে যদি আরেকটু বোঝার চেষ্টা করি, নিশ্চয়ই আপনি রাজনীতিতে এবং এর আগে সংসদ সদস্য ছিলেন, রাজনীতিতেও আপনি জনবান্ধব একজন নেতা হিসেবে পরিচিত। সেই সূত্র ধরে প্রশ্নটি করছি, সেটি হচ্ছে যে এই সরকারের প্রতি তো বিএনপি শুরু থেকে সমর্থন খুব জোরালোভাবে ছিল, একদম যদি সরকার শপথ নেওয়ার পর থেকে আপনারা ঘোষণা দিয়েই তো বলছেন যে সরকারের সাথে আপনারা আছেন, কিন্তু এখনো বলছেন, কিন্তু এখন বলার মধ্যে আর সেই শপথ নেওয়ার
পরে বলার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আমরা লক্ষ্য করি, একটা দোদুল্যমানতা আমরা লক্ষ্য করছি। এখন এই দোদুল্যমানতার কারণটা আমাদের কাছে যেটা ধরা পড়ছে যে সেটা হচ্ছে আপনারা ইনিয়ে বিনিয়ে অথবা আকার ইঙ্গিতে বলছেন যে এই সরকার ছাত্রদের দল অথবা নতুন হওয়া একটা দলকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে চাচ্ছে। এর প্রমাণ কি? এটা যে করতে চাচ্ছে তার প্রমাণ কি? এটা আমরা ওভাবে বলছি না। আমরা ওদের থেকে, যেমন আজকে ইশাকের বিষয়টা দিয়েও আমি একটু আগে বলেছি, জি ইশাকও বলেছে, আমরা মানে ওদের থেকে বের করতে চেয়েছি এবং আমরা বুঝতে পেরেছি সরকার নির্বাচন প্রলম্বিত করে এটা দেশের মধ্যে তারা দীর্ঘস্থায়ী সরকার হতে চায়, থাকতে চায়, এবং তাদের একটা ইল মোটিভ আছে, এটা আমরা ইতিমধ্যে বুঝে গেছি। সেই জন্যই আমরা কিন্তু বলছি, শুরুতেই সরকারের ব্যাপারে যা বলেছি, এখন আমরা একটু সে জায়গা থেকে সরে যাচ্ছি। এই জন্য যে না, সরে গিয়ে কি নিজেরা হাঁটতে চাচ্ছেন? না না, হাঁটবো না, এই সরকারকে নিয়ে হাঁটবো। শুরুতে যেমন ধরেন না, আপনি যেটা বলছেন, এই সরকার যদি দেশের ভালো চাইতো, সকল দলকে শুরু থেকে আস্থায় নিয়ে সকল রাজনৈতিক দলের সাথে খোলামেলা খুব আন্তরিক আলোচনার মাধ্যমে দেশটা চালানো উচিত ছিল। সরকার আলাপ আলোচনা তো অসংখ্যবার হয়েছে, এই আলোচনাটা একটা জাস্ট ফরমালিটিস। যেমন ধরেন, এই আলোচনার কোনো কিছু নাই, এর সার কিছু নাই। আলোচনাটা হওয়া উচিত ছিল এরকম যে আমাদের কোনো দল নাই, হ্যাঁ আপনারা এই দেশের রাজনৈতিক দল, আপনাদের উপরে ভিত্তি করে আমি একটা সরকার, একটা গণতন্ত্র উপহার দিয়ে যাব, আপনারা আমাদেরকে সাহায্য করেন। কিন্তু এই জায়গাতে একটা ছোট প্রশ্ন বড় আকারে আমি রাখতে চাই, কেন জানেন? যে যদি বিএনপি মনে করে যে আসলে আলাপ আলোচনার নামে শুধু দেখানো আলাপ আলোচনা হচ্ছে, তাহলে বিএনপি কোনো একটি আলাপে গিয়ে বলতো যে এইভাবে আলাপ হলে আমরা রাজি না। কিন্তু বিএনপি তো আলাপ হলে তারা গিয়েছে, নিজেরা উদ্যোগী হয়ে আলাপের টানে গিয়েছে, দেখা করেছে। আমরা সদয় বিনয়ী, আমরা অনেক বেশি স্যাক্রিফাইস করতে চাইছি, অনেক সহযোগিতা করতে চাইছি, এই সরকারকে সাপোর্ট দিতে চাইছি বলে আমরা নিজেরাই সময় নিয়ে কথা বলেছি। সেটাকে আমরা সাধুবাদ হিসাবেই দেখি। কিন্তু সরকারের মধ্যে কোথায় জানি একটা হাম বড় ভাব আছে, যে হাম বড় ভাবের কারণে আপনি শপথের দিন খেয়াল করে দেখেন, শপথ অনুষ্ঠানে বিএনপির প্রধান দেশে নাই, কিন্তু প্রধান মহাসচিব, চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুপস্থিতিতে আপনি শপথ অনুষ্ঠানের দিন খেয়াল করে দেখবেন যে একটা এত বড় একটা দলের মহাসচিবের সাথে কি ধরনের আচরণ করেছে। অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজটা ছিল যে চিনি না, হু আর ইউ, মিনিংটা এরকম। আমি এটাই বুঝাচ্ছি। তারপরেও আমরা বিনয়ী থাকতে চেয়েছি, সরকারকে সাপোর্ট দিতে চেয়েছি যে তাদের মাধ্যমেই এদেশের মানুষ ভালো কিছু পাক, যারা জীবন দিল তাদের আত্মা শান্তি পাবে। কিন্তু সরকার সেদিকে হাঁটছে না। হাঁটছে কিভাবে? ঐক্যমতের কমিশন গঠন করে একটা অনৈক্যের ধারা সৃষ্টি করতে চাচ্ছে। অর্থাৎ যখনই ঐক্যমত হবে না, পৃথিবীর কোনো দেশে কোনো রাষ্ট্রে 100% ঐক্যমত হয় না, এবং সেটি আবার রাজনৈতিক ক্ষেত্রে তো হয়ই না। বাংলাদেশে সেটা এত সোজা। এবং বাংলাদেশে তাহলে এই ঐক্যমতের নাম দিয়ে, কমিশনের নাম দিয়ে বেসিক্যালি জানে যে ঐক্যমত তো হবে না, তো যখনই হবে না তখনই ইলেকশনকে আমরা প্রলম্বিত করব। সংস্কার যখন আমরা একমত হলাম না, এখন ইলেকশন করা সম্ভব না, আমরা সংস্কার। অসংখ্য ধন্যবাদ অদ্ভুত ভাবে, অসংখ্য ধন্যবাদ। আমি আলাউদ্দিন মোহাম্মদ আসতে চাই, যেটা আসলে ঐক্যমত্য কমিশনের নাম দিয়ে নির্বাচনকে বিলম্বিত করা, ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার যে পথে হাঁটছে, সেটি অদ্ভুত ভাই মনে করছেন, এবং এর মধ্যে দিয়ে অনৈক্য এবং একটা সরকারের ইল মোটিভ ফুটে উঠছে বা প্রকাশ পাচ্ছে। জি, আপনার বিশ্লেষণ শুনতে চাই আলাউদ্দিন মোহাম্মদ ভাই। এখানে ওয়াজিদ ভূঁইয়া যেই কথাটা বলছেন, আমার মনে হয় এটা খুব ক্ষুদ্রার্থে বলছেন, কারণ সবকিছুর মধ্যেই শুধুমাত্র ক্ষমতাকে প্রলম্বিত করা কিংবা ইল মোটিভ আছে, কিন্তু মোটিভটাকে আমরা বুঝতে চাই। প্রথমত, আমি তো অন্তর্বর্তীকালীন সরকারের কেউ না, রিপ্রেজেন্টও করি না। তো মূল বিষয়টা, আমরা যদি জাতির স্বার্থে গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে 3 দিন সরকারবিহীন ছিল, তো সেই প্রেক্ষাপটে ইভেন অধ্যাপক ইউনূস যদি দায়িত্ব গ্রহণ না করতেন কি হতেন, সে কাউন্টার ফ্যাকচুয়ালি কিন্তু আমাদের জানা ছিল না, এখনো জানা নেই। তো সেই অবস্থায় বাংলাদেশকে একটি স্টেবল, তারপর অর্থনৈতিকভাবে একটা স্টেবল জায়গা নিয়ে এসে এখন যেভাবে নির্বাচন দিতে চাচ্ছেন, তো সেই জায়গায় আমি মনে করি যে গণঅভ্যুত্থান যেই প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল, যেই প্রেক্ষাপটে বিএনপি 3টি নির্বাচন থামাতে পারেনি, যেই প্রেক্ষাপটে বিএনপির 28 অক্টোবরের যে আন্দোলন, ঢাকায় 10 লক্ষ মানুষ এনেও তারা আসলে গণঅভ্যুত্থান কিংবা তখনকার সরকারকে চাপে ফেলে দলীয় সরকারের বাইরে গিয়ে কোনো নির্বাচন আদায় করে আনতে পারেনি,
সেই বিএনপি যদি মনে করে যে গণঅভ্যুত্থানের পর তার এখানে এই সরকার কিভাবে নির্বাচন করবে, ন্যূনতম নির্বাচন ব্যবস্থা সংস্কার, কিংবা এখানে জাতীয় যেই আপনার এই গণঅভ্যুত্থানের পর যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে ঐক্যমত কমিশন যে বিষয়গুলো নিয়ে কাজ করছে, এটা তো বিএনপির বাইরে না, এটা বিএনপি এই প্রসেসের মধ্যে আছে। বিএনপি আস্থা পাচ্ছে না প্রসেসের মধ্যে থাকা অবস্থায় বিএনপি এই প্রসেসকে কোশ্চেন করার চেয়ে আমার মনে হয় তারা প্রসেসটাকে কিভাবে শক্তিশালী করতে পারে সেটাই ছিল একটা কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ। কিন্তু কেন আস্থা পাচ্ছে না এটা আমরা তাদের কাছ থেকে শুনতে পারি প্রথমত। দ্বিতীয়ত যদি আমরা বলতে চাই তাহলে এটা আমরা প্রত্যক্ষভাবে দেখছি যে বিএনপি আসলে তাদের যে চেইন অফ কমান্ড একটা কারণ উল্লেখ করে আলাউদ্দিন মামা, তারা বিভিন্ন ভাবে ইশরাক হোসেনের শপথ নিয়ে আপনারা যা হচ্ছে এনসিপি করছে সেটা আমি বলছি না, কিন্তু যা হচ্ছে কি হচ্ছে কোথা থেকে হচ্ছে সেটা তো বিএনপি বোঝে, আপনারাও বুঝেন, দর্শকরা বুঝে, জনগণের সবাই বুঝে, কিন্তু এই খেলাটা না খেললে কি হতো না? এখন একটা বিষয় দেখেন যে ইশরাক হোসেনের যে শপথ নেওয়ার বিষয়টা, এই বিষয়টা আপনি যদি ধারাবাহিকভাবে দেখেন 2020 সালে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের পরে যেই 180 দিনের মধ্যে মামলা হয়েছে, গ্যাজেট বাতিল করা মামলা হয়েছে, জি রায় পুনর্বিবেচনা করা মামলা হয়েছে, নির্বাচনের ফলাফল পুনর্বিবেচনা করা মামলা। আমরা 2024 সালের সেপ্টেম্বর মাসে নতুন একটা এখানে আর্জি আসছে, বরিশালে এক ব্যক্তি সেখানে আর্জি করেছেন যে তারা এই রায়টা মানে এই আর্জিটা পরিবর্তন করতে চাচ্ছেন। এই আর্জি আবার আদালত মঞ্জুর করেছেন, যে আর্জি পরিবর্তন করে দিয়েছেন। আপনি অবাক হবেন যে পরবর্তীতে যেই আপনার ইশরাকের পক্ষ থেকে যে আর্জি করা হয়েছে, আর্জিতে নির্বাচন সংঘটিত হয়েছে, বলা হয়েছে যে এটা 2021 সালে 1/2/2021 সালে নির্বাচন সংঘটিত হয়েছে, অথচ একই মামলায় আদালত রায় দিয়েছে 2020 সালে নির্বাচন হয়েছে। তাদের যে আবেদনের মধ্যে যে 1 বছর ভুল হয়েছে, এই ভুলটা সংশোধনের তোয়াক্কা করে নাই। দ্বিতীয়ত হলো যে নির্বাচন কমিশন ইমেইলে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে যে আদালত একটা রায় দিয়েছে, আমরা বিবাদী হিসেবে কি করতে পারি। আইন মন্ত্রণালয় মতামত দিবে 1-2 দিন সময় নিয়ে, পরের দিন সকাল 10টার সময় দেখা গেল যে নির্বাচন কমিশন তার মতামত দিয়ে দিয়েছে। আপনি একটা রাষ্ট্রে যদি নিয়মকে অস্বীকার করেন, নিয়মতান্ত্রিক যে ব্যবস্থা, নির্বাচন কমিশন যে কাজ করেছে কোন স্বাধীন রাষ্ট্রে, ইভেন আমি মনে করি যে হাসিনার যে কমিশন, হাসিনার কমিশনও প্রত্যক্ষভাবে এইভাবে আপনার হাইকোর্ট, আইন মন্ত্রণালয় এই সমন্বয়ের বাইরে কোনো কাজ করে নাই। তার চেয়ে হাসিনা নির্বাচন কমিশনকে এখন আমরা মনে করি যে এইটার চেয়ে আরো খারাপ অবস্থায় নির্বাচন কমিশন আছে। এই নির্বাচন কমিশনের মাধ্যমে আপনি নির্বাচন চাচ্ছেন, যদি নির্বাচন চান তাহলে আমার মনে হয় যে আরেকটি রাতের ভোটে নির্বাচন আমরা আসলে অ্যাভয়েড করতে পারবো না। সেই জায়গা থেকে আমরা মনে করি যে ইশরাকের কেসটা একটা প্রহসন, ইশরাক নিজেও জানে এবং ইশরাকটা বলছে যে এটা মেয়র ফর কিছু না, তারা এই সরকারকে টেস্ট করতে যাচ্ছে। কিন্তু আমরা বলছি দেখেন এই সরকার খুব নাজুক একটা সরকার, এই সরকার রক্তের উপর দাঁড়িয়েছে, ভোটের উপর না। এই সরকারকে কোনো মতে চালিয়ে আপনারা সবাই সহযোগিতা করে নির্বাচনটা দিয়ে তারপর একটা নির্বাচিত সরকারের মাধ্যমে নির্বাচন জাতীয় না স্থানীয়। দেখেন নির্বাচন কমিশনে যখন প্রশ্ন আসছে, কমিশনকে আগে পুনর্গঠন করতে হবে, তারপর আপনি আসবেন যে জাতীয় না স্থানীয় নির্বাচন। তো এনসিপি থেকে একটা মন্তব্য করে বসলেন যে এই নির্বাচন কমিশন কি বললেন, আমি যদি ভুল না করে থাকি, যে বিএনপির একটা পারিবারিক বিষয় এরকম একটা মন্তব্য করেছেন। না, এই নির্বাচন কমিশন এটা বক্তা করেছেন যে এটা বিএনপির কমিশন, এটা তো কার্যত তাই মনে হচ্ছে বিএনপির কমিশন, তাও রাজনীতিতে যায়, একেবারে পরিবারের দিকে ঠেলে দিলেন। আমার মনে হয় এটা ফ্যামিলির সাথে তো যুক্ত কোনো বিষয় আমরা আমার নজরে আসেনি। ওনার কথা একটু অংশগ্রহণ করতে পারি? জি, আমি ফিরছি আপনার কাছে, অদ্বৈত ভাই শুনি। আমি ওনার কথায় অংশগ্রহণ করতে চাই। এটা এই যে ঢাকার মেয়র নির্বাচনের বিষয়টা, জি, হাইকোর্ট অর্ডার দিল, যেটা চিটাগং এ অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। হাইকোর্টের আদেশে চিটাগং এর মেয়র হয়ে গেল, অর্থাৎ পরাজিত আওয়ামী লীগ আমলের কালো ভোটে, অবৈধ ভোটে পরাজিতকে জয়, সে তো কাজও করছে, শপথ নিয়ে কাজও করছে, জি, মন্ত্রিত্ব পেয়েছে, অর্থাৎ স্ট্যাটাসও পেয়েছে, কাজও করছে। তাহলে সেটা যদি হতে পারে, এখানে মহামান্য হাইকোর্ট অর্ডার দেওয়ার পরে, এবং হাইকোর্ট একটা টাইম, না এখানে বলছিলেন যে একটা আইনগত বিষয় আছে, সেটাকে সমাধান করে নিতে হবে। আইনগত বিষয়টা কিছু নাই। ইশরাক যে পাস করেছে, ভোট কি পুনর্বার গণনা করা হয়েছে, কিংবা শাহাদাতের ভোট গণনা করা হয়েছে? আপনি কি আদালতকে চ্যালেঞ্জ করছেন? এই আপনি দেখেন আসলে অমান্য করছেন, আদালতকে অমান্য করে না, আপনি তো এই আদালত তো সেই বিচারপতি কিংবা শেখ হাসিনা আদালতের মতোই কাজ করতে, যদি এইভাবে আমরা চিন্তা করি বাসে যাওয়া ঠিক হবে না। আপনি বলছেন, আমি আপনার থেকে ওনার থেকে সময় নিয়ে বলছি যে আদালত একটা রায় দিল যে ইশরাক জয়যুক্ত। ইলেকশন কমিশনকে বাইন্ডিং করে দিল একটা নির্দিষ্ট টাইম, যে এই সময়ের মধ্যে আপনি গ্যাজেট প্রকাশ করবেন। তো যার কারণে তড়িঘড়ি করে আইন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এদেরকে ইলেকশন কমিশন কিন্তু চিঠি পাঠিয়েছে, কথা বলেছে, কিন্তু আইন মন্ত্রণালয় বা স্থানীয় সরকার মন্ত্রণালয় কোনো
ইয়ে মানে নাটাইটা কার হাতে? নাটা এটা এই যে মানে সরকার চাচ্ছে না যে মানে এইখানে বিএনপির এই হাইকোর্টের মাধ্যমে হোক, ভোটের মাধ্যমে হোক, কেউ নির্বাচিত হোক, এটা চাচ্ছে না। আমরা সেটাই প্রমাণ করি। মানে ইশরাক এখানে বসলে ঢাকা, ইশরাক নয়, না আমি বলছি যে ইশরাক যদি শপথ নেয় এবং এখানে মেয়র হিসেবে বসে, ঢাকাটা বিএনপি নিয়ন্ত্রণে চলে যাবে। অতএব ইশরাককে দিয়ে আপনারা ঢাকা নিয়ন্ত্রণ নিতে চান? আমরা নিতে চাই না। আচ্ছা, আমরা ইশরাককে দিয়ে এটাই প্রমাণ হয়েছে যে সরকার বিএনপির কোনো প্রতিনিধিত্ব চায় না। তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনটা তারা সুষ্ঠুভাবে বা যথাসময় করতে চায় না, সেটাই প্রমাণিত হয়। না, এনসিপি তো বলছে এই সরকারে বিএনপির 3 জন প্রতিনিধি আছে, 3 জন উপদেষ্টা আছে। আপনারা বলছেন 2 জন, তারা বলছে 3 জন। 3 জনের মধ্যে আসিফ নজরুল কিন্তু এই এনসিপির গুরু, খেয়াল করেন। আসিফ নজরুল সাহেব এনসিপির গুরু। জি, কে কি বলবে আসিফ নজরুল সাহেব কিন্তু শিখাই দিছিল। আমরা মিডিয়াতে কিন্তু দেখেছি, যখন তারা আন্দোলন করছে, মিডিয়াতে কথা বলছে, ডাইনে একজনকে শিখাই দেয়, বায়ে একজনকে শিখাই দেয়। শপথ নেওয়ার সময় কিন্তু উনি কে কোন লাইনে দাঁড়াবে ওটা কিন্তু ঠিক করে দিচ্ছিল আসিফ নজরুল সাহেব। এবং ওই এনসিপির বা ছাত্র নেতাদের অনেকে কিন্তু আসিফ নজরুলকে চিফ অ্যাডভাইজার হিসেবে প্রথমবার চেয়েছিল, মনে মনে বা কল্পনায়, ভিতরে ভেতরে। তো যাই হোক, পরিস্থিতি ঘুরে গেছে গোয়েন্দা। তাহলে এই যে পদত্যাগ চাওয়া, আমি অন্যদের নাম বললাম না, একজন ওদের গুরু, ওদের স্যার, ওদের শিক্ষক, তাকে পদত্যাগ চাওয়া মানে এটা নাটক, এটা জটিলতা সৃষ্টি করার জন্য। এনসিপি বলছে প্রশাসন, আপনারা বলছেন নাটকে। দুইটার মধ্যে বিভেদ খুঁজে বের করতে তো আমাদের ঘরমুক্ত অবস্থা। জি, কি যোগ করবেন অদিত ভাই? আমার এখানে যোগ করার আলোচনা শুনবো। জি, আমরা গণ অভ্যুত্থানের পর ধন্যবাদ, আমরা যেনতেন ভাবে যে একটা রায় দিয়ে দিল, সেই রায় মানে আমাদের বিষয়টা হলো যে ইশরাক যে পাশ করেছে সেই ভোটটা পুনর্বিবেচনা করা হোক, পুনর্বার গণনা করা হোক। চিটাগং এর ক্ষেত্রে তো সেটা বলেন। চিটাগং এর ক্ষেত্রে যদি বলা হয় যে আমি চিটাগং এর ব্যাপারটা নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি না, যদি সেই প্রসঙ্গে আসে, কিন্তু গণনা করেন শুধু হাইকোর্ট বলে দিয়েছে বলে তাকে এটা দখল করতে হবে, এই জায়গা থেকে তাহলে হাইকোর্ট কি আপনি মানে আস্থা রাখছেন না? হাইকোর্টের বিচারকরা কি অবিবেচকের মতো রায় দিচ্ছে? না, তারা তো নির্বাচন কমিশনে পুনর্গঠনের কথা বলছে। তা হাইকোর্ট কি বাংলাদেশের বাইরে ভাই? না, হাইকোর্টের ব্যাপারটা আলাদা। নির্বাচন কমিশন পুনর্গঠন হতে পারে প্রয়োজন। এটা এই 9 মাসের মধ্যে সংস্কার করলো না কেন সরকার? নির্বাচন কমিশনকে আরো মজবুত করলো না? এনসিপি তো বলছে ওটা আপনাদের পারিবারিক প্রপার্টি হয়ে গেছে। তাহলে আমরা বিএনপি নিয়োগ দিয়েছি না, এই সরকারকে এই ইলেকশন কমিশন। আপনারা এখন নাম প্রস্তাব করেছেন, পরামর্শ দিয়েছেন কিনা সেটা তো আমরা জানি। এই সরকার বললেন, আমরা জানবো ভাই। এই সরকারই কিন্তু ইলেকশন কমিশনকে মনোনয়ন দিয়েছে। এই সরকার প্রধানে আমি আর পার্সোনাল কথা বলি। জি বলুন। ইলেকশন কমিশনার কিন্তু আমার ইউনিভার্সিটির একজন সিনিয়র ভাই। আমি খুব ভালো করে চিনি ভালো করে চিনেন। মানে ব্যক্তিগত পরিচয় না, ব্যক্তিগত পরিচয় আছে, রাজনৈতিক না। আচ্ছা, যেহেতু একই ইউনিভার্সিটি বড় ভাই, এবং আমাদের সরকার প্রধানও আমার ইউনিভার্সিটির টিচার, আমাদের টিচার। তো আমাদের ইউনিভার্সিটির টিচার ইউনূস সাহেবকে আমরা ভালো করে শ্রদ্ধা করে সম্মান করে চিনি। ইলেকশন কমিশনার আমাদের প্রধান অ্যাডভাইজারের খুব ঘনিষ্ঠ লোক, সেই কারণেই প্রধান এবং আস্থাশীল লোক, সেই কারণেই প্রধান অ্যাডভাইজার ইলেকশন কমিশনের দায়িত্ব তাকে দিয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ ভাই। এটাকে যদি আরেকটু ভিন্ন অ্যাঙ্গেলে দেখতে চাই, যে কোন নির্বাচন আগে, স্থানীয় না জাতীয়, এবং এই যে এনসিপি এক দাবি করছে, বিএনপি এক দাবি করছে, এর মধ্যে দিয়েও তো বিএনপি যেটা অভিযোগ করছে যে সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়। আমরা দেখেছি কোনো একটা ঘটনা ঘটলে একটা সাইকোলজিক্যাল ট্রান্সফরমেশন হয়, এজেন্ডার একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন। এটা কি সেই ধরনের একটা বিষয়ে পরিণত হতে যাচ্ছে কিনা? ধন্যবাদ। জি, আমার সময়টা আমাকে দিয়ে না, একেবারে 6 মিনিট 40 সেকেন্ড আপনি বলবেন। প্রথমত যে আলোচনাগুলো হলো, আলোচনার ভেতর থেকে কতগুলো পয়েন্ট, কজ, কেন নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, জি, যে যুক্তিটা আনা হয়েছে যে স্থানীয় পর্যায়ে সার্ভিসের ক্ষেত্রে একটা প্রবলেম দেখা দিচ্ছে, এনআইডি কার্ড, বিজিএফ কার্ড, অন্যান্য যে সোশ্যাল সেফটি। আচ্ছা, একটা দেশের রাষ্ট্র পরিচালনার জন্য আইনসভা, সরকার ইম্পর্টেন্ট নাকি এনআইডি কার্ড এটা সংশোধন করা বা এটা ইম্পর্টেন্ট? রাষ্ট্রের অনির্বাচিত সরকার থাকার কারণে আমাদের এখানে সিকিউরিটি ইস্যু থেকে শুরু করে অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গার প্রবলেমগুলো আমরা নাগরিকরা প্রতিনিয়ত ফেস করছি। বিনিয়োগ থেকে শুরু করে, মার্কেট থেকে শুরু করে অনেকগুলো জায়গা। আপনি যদি প্রায়োরিটি বেস করেন, আমি পরিষ্কার মনে করি যে এখানে প্রথম কাজটা হচ্ছে একটা স্টেবল গভর্নমেন্টকে এস্টাবলিশ করা, তারপরে অন্যান্য যে জায়গাগুলো আছে সেখানে আপনি হাত দেবেন। জি। দ্বিতীয়ত হচ্ছে
বলা হচ্ছে যে ইলেকশন কমিশন যেটা হয়েছে তার সক্ষমতাটা আমরা একটু পরীক্ষা করে দেখব, স্টার্ট ঠিক মতো নেয় নাকি, ব্রেক ঠিক আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। গাড়ির 99% ঠিক আছে, শুধু ব্রেকে একটু সমস্যা। বিজ্ঞাপনটার কথা মনে আছে। একটা দেশের আপনি প্রধানমন্ত্রী বানাচ্ছেন, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মানেই তো একজন প্রধানমন্ত্রী, উপদেষ্টারা এক একজন মন্ত্রী। কই, তার তো সক্ষমতা আপনার পরীক্ষা করতে হয়নি? যারা সারা দেশকে পরিচালনা করছে, মাসের পর মাস, বছরের পর বছর একটা ইলেকশন কন্ডাক্ট করবে, তার সক্ষমতা পরীক্ষা করার জন্য আপনার একটা ইলেকশন করতে হবে। এই ইলেকশনের ভেতর থেকে আপনি তার সক্ষমতা বুঝবেন। আমি মনে করি এটা হচ্ছে কোনো না কোনো ফর্মে মূল যে টার্গেটটা সেটার থেকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাওয়া। দ্বিতীয়ত হচ্ছে, আপনি অন্য কোনো সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে আপনি কথা বলছেন না, শুধুমাত্র ইলেকশন সংস্কার কমিশনের একটা প্রস্তাব স্থানীয় সরকার, তার কি অন্যান্য প্রস্তাবগুলো আছে না? আছে। আপনি সেগুলোকে অ্যাড্রেস করছেন না, শুধুমাত্র এটা কেন করছেন? নিশ্চয়ই এর ভেতর থেকে আপনার কোনো পলিটিক্যাল সুবিধা হবে, এখানে কোনো পলিটিক্যাল হানি আছে। আছে। জি। থার্ড হচ্ছে, যখন একটা ইলেকশন কমিশন হয়, সে জাতীয় নির্বাচন করার জন্যই তাকে তৈরি করা হয়। সে কমিটেড জাতির কাছে যে আমি একটা জাতীয় নির্বাচন দিব এবং গ্রহণযোগ্য নির্বাচন। এই কারণেই জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের কে মেম্বার হবে এটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার জন্য স্থানীয় এই যে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলো আলোচনা করে করেনি। এবার আমি আসি সেকেন্ড। না, এখানে যদি শরীফ ভাই সেকেন্ডটা আসার আগে এই প্রথমটার একটু শেষ করি। সেটা হচ্ছে যে এই সরকার যদি মনে করে যে 9 মাসে তারা কি করতে পারলো, সংস্কারের কাজ কতটুকু এগোলো, একটা টেস্ট করে, আপনি যেমন টেস্ট করে দেখতে চায়, স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তারা একটু পরীক্ষা করে দেখতে চায়, সেই পরীক্ষার সুযোগটা দিবেন না আপনারা? এখন এটি রাজনৈতিক দলগুলো, স্টেক হোল্ডার যারা, তারা চাচ্ছে কিনা, রাজনৈতিক দলগুলো, সব দলগুলো চাচ্ছে কিনা, কেউ চায় কেউ চায় না, এখন কেউ চায় কেউ চায় না, এটি প্রয়োজন কিনা। ওই যে আমি যে শুরুতে বললাম যে ঈদের জামা ঈদের আগের দিন রাতে হাতে পাওয়া একটা বিষয়, আর 6 মাস পরে পাওয়া একটা বিষয়। এনসিপি যে দাবিটা তুলেছে, বাংলাদেশের কোনো নিবন্ধিত দল কিন্তু এই বিষয়টা এখনো বলেনি। সেকেন্ড, এনসিপি কিন্তু এর আগে ইলেকশন কমিশনের সাথে বসেছে, অনেক বিষয়ে তারা মতামত ব্যক্ত করেছে। তখন কি তারা বলেছে যে এটা বিএনপির দলীয় প্রপার্টি? না। কখন বলছে? যখন ইশরাক ইস্যুতে ইলেকশন কমিশন একটা পজিশন নিয়েছে। তাহলে আমি ধরে নিচ্ছি ইলেকশন কমিশনের প্রতি অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে আজকে 9 মাস পরে আপনি এই ইস্যুটা এনেছেন কেন? নির্বাচন প্রক্রিয়াকে আবার শূন্য থেকে শুরু করা। না, এখন সেই এনসিপি তো সেই প্রশ্ন রাখতেই পারে, মানে সেটা আপনি অবশ্যই পারে। এখন এই জায়গাতে এখন শরীফে না এখানে কিন্তু জায়গাটাতে প্রশ্ন হলো যে গণঅভ্যুত্থানের সময় এই যে এনসিপির এখন যারা নেতৃত্বে আছেন বা ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছেন, তখন তো আপনারা কেউ তো প্রশ্ন করি নাই যে আসলে তোমরা নেতৃত্ব দিতে পারবা কি পারবা না। এখন যখন তারা নির্বাচন বা সংস্কার নিয়ে কথা বলছে, তখন আমরা বলছি বালক তোমার বাড়ি কোথায়। এটা তো আসলে কেমন হয়ে যাচ্ছে না? রাইট। যে তরুণের ডাকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছে, সেই তরুণকে এখন কিন্তু কেউ কেউ আনফরচুনেটলি বোতল ছুড়ে মারছে। অর্থাৎ পরিবেশ এবং পরিস্থিতি সেটা ইচ্ছা করে না, অনিচ্ছা। আমি দুঃখজনক বলছি, আমি দুঃখজনক বলছি, কিন্তু পরিস্থিতিটা একই নদীতে, আমি ফিলোসফির ছাত্র, একটা জনপ্রিয় কথা আছে, একই নদীতে আপনি 2 বার গোসল করতে পারেন না। অর্থাৎ পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয়। এনসিপি তখন একটা পজিশন ছিল। আমি যেটা দেখতে পাচ্ছি, ইশরাক ইস্যুতে যখন ইলেকশন কমিশন তারা মনে করছে যারা একটা পজিশন নিয়েছে, আমি সেই কারণে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে 2 জন এনসিপির প্রতিনিধি আছে, তারা পাল্টা ছক্কা মেরে দিয়েছে। এই কথাটা এনসিপি এতদিন আগে কেন বলেনি? এই ছক্কা বাউন্ডারির বাইরে যাবে না মাঠের মধ্যে যাবে কিনা? যদি যায় তাহলে এটি বাংলাদেশের রাজনীতির জন্য, আমরা যখন এই ডিবেটগুলো করছি এখানে এসে, যারা পালিয়ে গেছে তারা কিন্তু আনন্দে হাততালি দিচ্ছে যে দেখ 6 মাস 7 মাস পরেই এরা একজন আরেকজনের সাথে লেগে গেছে। আমি যেটা দেখতে পাচ্ছি, আমরা এখানে অনেকগুলো আলোচনা করছি, বাংলাদেশের আলোচনার জায়গাটা সমাজের উপরি কাঠামোর কিছু ইস্যুগুলো আপনি এখানে নিয়ে এসেছেন। সরকারের অনেকগুলো জায়গা আমি ক্রিটিক করব। বাংলাদেশের ইউনিয়ন পরিষদের নির্বাচন কিভাবে হবে, এই ইস্যুটা আপনি পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডেকে আলোচনা করছেন, কিন্তু এখানে করিডোর দেওয়া হবে কি হবে না এটি আপনি কোনো রাজনৈতিক দলের সাথে কথা বলছেন না। এবং যদি প্রশ্ন তোলা হয়, তখন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি তার কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে, ওই রাজনৈতিক দলের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছে।
এটি খুবই অন্যায় কাজ। রাজনৈতিক দলগুলো যে সহযোগিতাটা করছে সেই সহযোগিতাটা আপনাদের কিন্তু একেবারে বনসাই বানিয়ে দিল। আপনি সেটাকে অনার করছেন না। এবং আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমেরিকার শিক্ষায় শিক্ষিত, ইউরোপের জীবনযাপনে অভ্যস্ত, 111-এর সাথে যারা যুক্ত ছিলেন সরাসরি ভাবে, তাদের অনেকেই এসে স্টিয়ারিং এ বসে পড়েছেন, ড্রাইভিং সিটে বসে পড়েছেন এবং গণ অভ্যুত্থানকে পথে ঘাটে যেমন বিক্রি হচ্ছে খুচরা পাইকারি, আবার তারাও কেউ কেউ বাংলাদেশেও এমন কতগুলো এজেন্ডা নিয়ে আসছেন যে এজেন্ডাগুলোর সঙ্গে গণ অভ্যুত্থানের সম্পৃক্ততা ছিল না এবং মানুষের জীবন জীবিকার অনেক ইস্যুগুলোকে বাদ দিয়ে আপনি এখানে কতগুলো আর্টিফিশিয়াল ইস্যু নিয়ে আসছেন যে ইস্যুগুলোর টার্গেট সবসময় একটা টেনশন ক্রিয়েট করে রাখা, সবসময় একটা অস্থিরতা তৈরি করে রাখা এবং রাজনীতিবিদদের কাছ থেকে রাষ্ট্রকে দূরে সরিয়ে রাখা। জি, শরীফুজ্জামান শরীফ, অসংখ্য ধন্যবাদ। ফারুক হাসান, যে আর্টিফিশিয়াল ইস্যু তৈরি করা হচ্ছে এবং যে ইস্যুর তৈরি করার মাধ্যমে মূল বিষয়গুলো থেকে সরে যাওয়া হচ্ছে, ধন্যবাদ আপনাকে। সরে যাচ্ছে। অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে আমাদের সামনে চলে আসছে, তো প্রশ্নগুলোর উত্তর দেওয়াটাও মনে করি অত্যন্ত জরুরি। আপনি বলুন, সরকার আসলে কার? এটা বোধহয় একটা বড় ধরনের কোয়েশ্চেন আজকে। জাতীয় নাগরিক পার্টি বা সরকারের পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দলটি ইতিমধ্যে গড়ে উঠেছে, এরা ইতিমধ্যে প্রশ্ন তুলেছে যে এই সরকার বিএনপির সরকার, অর্থাৎ এই সরকার বিএনপি চালায়। দ্যাটস ফাইন। যদি তাদের এই কথা সঠিক হয়ে থাকে তাহলে আমি বলবো যে এনসিপি থেকে বা নাগরিক পার্টি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে ইতিমধ্যে যে দুইজন অ্যাডভাইজার এই সরকারের মধ্যে রয়েছেন, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, তাদের দুইজনের উচিত যে আমরা বিএনপি দ্বারা পরিচালিত এই গভর্নমেন্টে আর থাকতে চাই না, আমরা রিজাইন করলাম। আর যদি এটা না হয়ে থাকে তাহলে তাদের সারেন্ডার করা উচিত যে আমরা পুরো ক্ষমতা, মানে হোল গভর্নমেন্টের যে মেকানিজম, এটা বিএনপির হাতে তুলে দিয়ে আমরা ভাই মাঠে গেলাম, আমরা আন্দোলন সংগ্রাম করে যা আদায় করা দরকার আমরা সেটা করব। এটা এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি করবে কিনা এটা বড় একটা প্রশ্নের বিষয়। ইতিমধ্যে আরো কয়েকটি ইস্যু তারা সামনে নিয়ে আসছে। তারা তাদের আজকে একজন শীর্ষ নেতা দাবি করছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারে বিএনপির 3 জন অ্যাডভাইজার রয়েছেন। আর বিএনপি ইতিমধ্যে দাবি করেছেন যে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তারা যেহেতু এনসিপির বা নাগরিক পার্টির, এটা আমরাও দাবি করছি এবং এটা প্রতিষ্ঠিত সত্য। প্রায় 2 মাস আগেই আমরা বলেছিলাম, যেদিন তারা নাগরিক পার্টি গঠন করে, যে আজকের পর থেকে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে ছাত্র প্রতিনিধি বলার আর কোনো সুযোগ নেই। কারণ তারা যে ব্যানার ব্যবহার করে এই সরকারে অন্তর্ভুক্ত হয়েছিলেন সেই ব্যানারটি তাদের পার্টির আহ্বায়ক অর্থাৎ নাহিদ ইসলাম বিলুপ্ত করেছেন। কিন্তু যখন তারা সরকারে গেলেন তখন তার দলের এই প্রসঙ্গ হয়নি বা দলে হয় নাই, সেটাই তো বলছি না। যে বীজ থেকে তারা তো বলছে তারা গণঅভ্যুত্থানের আমের একটা বীজ বপন করলেন, ওই বীজ থেকে চারা হলো, ওই চারাকে আপনি কি বলবেন? না, আমি বলছি যে তারা বলছে যে তারা 2 জন বা 3 জন গণঅভ্যুত্থানের প্রতিনিধি, গণঅভ্যুত্থানের প্রতিনিধি, সেটা আপনি একমত কিনা? হ্যাঁ, এটা অ্যাড্রেস করছি আমি। তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি ততক্ষণ পর্যন্ত তারা রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করে নাই। বিকজ এই যে গণঅভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছেন কি ব্যানার ব্যবহার করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ব্যানারে শুধুমাত্র যে তারাই ছিল তা কিন্তু না, এখানে আমাদের ছাত্র শিবির ছিল, ছাত্র দল ছিল, আমাদের ছাত্র অধিকার পরিষদ ছিল, বিএনপি, জামাত, গণ অধিকার, এভরি পলিটিক্যাল পার্টি, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি। সুতরাং এখানে তারা যদি একক ক্রেডিট দাবি করে বা ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, এটা কোনোভাবেই সম্ভব নয়, পারবে না তারা এটা। হ্যাঁ, তাদেরকে আমরা ফ্রন্টে দিয়েছিলাম কেন? বিকজ আমাদের দীর্ঘ যে একটা পলিটিক্যাল অভিজ্ঞতা, যে এখানে যদি রাজনৈতিক ব্যানার ব্যবহার করে আমরা আন্দোলনে নামি তাহলে এই ফ্যাসিবাদী আওয়ামী সরকার ভারতীয় পরিকল্পনায় আমাদের এই আন্দোলন সফল করতে দেবে না। সুতরাং রাজনৈতিক কৌশলের জায়গা থেকে আমরা এই ব্যানারটিকে সামনে রেখেছিলাম। তার মানে এটা ভাববেন না যে এই ব্যানার ব্যবহার করে তারাই সব কিছু করেছে, তারাই দেশকে স্বাধীন করেছে, মুক্ত করেছে। নো, এটা ভাববার কোনো কারণ নেই। আন্দোলন আমরা সবাই করেছি, আন্দোলন সকলেই ছিল, প্রত্যেকের সম্মিলিত অবদানের মাধ্যমেই এই দেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি। এবার আসেন, তারা দাবি করছে 3 জন বিএনপি দাবি করছে বা অন্যরা বলছে যে 2 জন এনসিপির একবারে নেতা। এখন আমার এই সরকারের কাছে আহ্বান থাকবে, সরকার যদি নিজেদেরকে নিরপেক্ষ প্রমাণ করতে চায় তাদের একটা সুযোগ আসছে, ওই 5 জনকে আগামীকালকের মধ্যে বহিষ্কার করা। একেবারে আগামীকালকে? হ্যাঁ, আগামীকালকে করতে হবে। যেহেতু ইতিমধ্যে বিএনপি থেকে 2 জনের নাম পরিষ্কারভাবে তারা বলেছে যে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের তারা পদত্যাগ চাই, তারাও 3 জনের অলরেডি একবারে গোমর ফাঁস করে দিয়েছে। দ্যাটস ফাইন। তাহলে আসিফ নজরুল অর্থ উপদেষ্টা আর আমাদের পরিকল্পনা উপদেষ্টা, এই 5 জনকে আগামীকালকে ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত হবে পদ থেকে সরিয়ে দেওয়া। এটা যদি সরকার দায়িত্ব নেবে, অসংখ্য মানুষ আছে, মানুষের তো অভাব নেই। দল নিরপেক্ষ তাদের জায়গা থেকে তারা যেটা মনে করে বা বলে থাকে এরকম সুইটেবল, পারফেক্ট যারা চালাতে পারবে দেশ, এরকম লোকদের নিয়োগ দেবে।
এটা তো আমারই জটিলতা কিছু নেই। এবার আসেন ইসরাকের যে বিষয়টি ইতিমধ্যে একটা ধোঁয়াশা এবং একটা জটিল সমীকরণের দিকে তারা পরিকল্পিত ঠেলে দিয়েছে। একই আইন, তারা মানে ওই যে যারা সরকারি দল, আচ্ছা, একই আইন, একই আদালত। নামটা বলছেন না কেন? এনসিপি, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। একই আইন, একই আদালত, একই রায়, একই রায়। একজন ব্যক্তিকে আপনি শপথ বাক্য পাঠ করিয়ে চেয়ারে বসালেন, ঠিক একই আদালত, একই রায়। আরেকজনের বেলায় আপনার এখন মহা প্রবলেম, আপনি তাকে চেয়ারে বসতে দেবেন না, সিদ্ধান্ত নিয়েছেন। কারণটা কি? কারণটা পরিষ্কার। কারণ আপনারা জানেন সচিবালয়ে অগ্নিকাণ্ডের পরে স্থানীয় সরকার উপদেষ্টা, মানে এই যে স্থানীয় সরকার যার আন্ডারে, তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনে অফিস করছেন এবং সেখানে আমরা যতটুকু খবর পেয়েছি তিনি বিশাল এক সাম্রাজ্য তৈরি করেছেন। কারণ সচিবালয়ে আপনি ওই টেন্ডারবাজি, ওই বিভিন্ন কমিশন বাণিজ্য ইত্যাদি যত সহজে না করতে পারবেন, ঠিক তার উল্টোটা হচ্ছে আপনার নগর ভবনে। কারণ ওখানে অনেকটা মিডিয়ার চোখ এড়িয়ে যাওয়া যায়, অনেকটা আড়ালে আবডালে ওই যে আত্মীয় স্বজন, খালা খালু মামা, হ্যাঁ, ডান বামের লোককে টেন্ডার দেওয়া, কমিশন দেওয়া ইত্যাদি, এগুলো খুব সহজে করা যায়। তো যখন স্থানীয় সরকার উপদেষ্টা দেখতে পাচ্ছে যে ইসরাক যদি হাইকোর্টের রায়ের মাধ্যমে বৈধ উপায়ে এই চেয়ারে বসে, তাহলে আমি তো আসলে এখানে অফিস করতে পারবো না। আর আমি যদি এখানে অফিস না করতে পারি, তাহলে এটা একটা বড় ধরনের আমার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে বা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই জায়গা থেকে আমার যেটা ব্যক্তিগত অনুসন্ধান বা অ্যানালাইসিস, ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টির পরিকল্পনায় ইসরাককে আজকে চেয়ারে বসতে, আগামীকালকে কি হতে যাচ্ছে বা কি আমরা জানি না কি হবে। যেহেতু সমীকরণটা বের করে ফেলছেন, তার মধ্যে শেষ কি হবে সেটা আপনি জানেন ভাইজান। তারা এখন অনেক আইন কানুন, কালা কানুন ইত্যাদি দেখানোর চেষ্টা করছেন। এই যে ধরেন তাদের বেশ কিছু নতুন মানে বন্দোবস্তের নামে যে তারা বন্দোবস্ত ইতিমধ্যে জনগণের সামনে উপস্থাপন করার চেষ্টা করছেন, এগুলো আসলে জনগণের সামনে তুলে ধরাটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। বিকজ আমরা দীর্ঘ 1.5 যুগ ধরে লড়াই সংগ্রাম করে আজকের এই বাংলাদেশকে আমরা নিয়ে আসছি। যেমন ধরেন তারা আজকে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করতে গেলেন। তাদের দাবিটা কি? আমরা জাতীয় সরকারের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই। একজন নির্বাচন কমিশনার বলেন, ভাই এটা তো আমাদের কাজ না, নির্বাচন স্থানীয় আগে হবে না জাতীয় হবে, এটা সিদ্ধান্ত নেবে সরকার। আমরা শুধুমাত্র বাস্তবায়নকারী প্রতিষ্ঠান, যা সিদ্ধান্ত আসবে তাই করব। সরকার সিদ্ধান্ত নেবে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে, বাস আমরা বাস্তবায়ন করব। সরকার সিদ্ধান্ত নেবে আগে জাতীয় নির্বাচন হবে, আমরা সেটা বাস্তবায়ন করব, নো প্রবলেম। আমাদের তো এখানে কোনো মাথা ব্যথা থাকার কথা না। এখন আমার প্রশ্ন, তারা যদি স্থানীয় সরকার নির্বাচন আগে চায়, তাহলে এই দাবিতে তারা ওই নির্বাচন ভবনের সামনে না গিয়ে তারা কেন যমুনার সামনে গেল না? তাদের তো যাওয়া দরকার যমুনার সামনে। যমুনার সামনে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাধ্য করা দরকার যে আমরা জাতীয় সরকারের আগে স্থানীয় নির্বাচন চাই, আপনাকে এটা দিতে হবে। তারা সেটা না করে গেল কোথায়? আগারগাঁও। তাদের আরেকটা দাবি খুব মজার, তারা বলে এই নির্বাচন কমিশন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এটা নাকি বিএনপির, তাদের আরেক নেতা বলছে কি এটা নাকি বিএনপির হেডকোয়ার্টার, মানে নির্বাচন ভবন। এখন আমার প্রশ্ন, ভাই এই নির্বাচন কমিশন কে গঠন করলো? ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এই নির্বাচন গঠনের আগে সার্চ কমিটি করা হলো। ওই সার্চ কমিটি ওদের পার্টিকেও চিঠি পাঠিয়েছে যে তোমাদের থেকে 10 জনের তালিকা দাও। আমরাও দিয়েছি, বিএনপিও দিয়েছে, সবাই দিয়েছে। আপনাদের পার্টি থেকে কেউ আছে যাদের নাম দিয়েছে? না, আমি সেটা বলবো না। আমার কথা হচ্ছে তারা চিঠি দেওয়ার পরে আমরা প্রত্যেকটা পার্টি স্টেক হোল্ডার নাম পাঠালাম। তো তখন তারা যখন চিঠি পেল, তখন তাদের মনে ছিল না যে ওই হাসিনার বিদ্যমান আইনে ইলেকশন কমিশনের এটা একটা ইলিগাল ইলেকশন কমিশন হবে, বা এটা এখন পুনর্গঠনের দাবি তারা কি করতে পারে কি পারে না সেটা বলে? দাবি যৌক্তিক হলে অবশ্যই করা যায়, করতে পারবে। যৌক্তিক দাবির পক্ষে আমরা সবসময়। এখন কথা হচ্ছে আপনি কোন প্রক্রিয়ার মাধ্যমে এই দাবিটা করছেন। এখন ধরেন তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারা গঠিত নির্বাচন কমিশন পুনর্গঠন চাই। আমি তাদের প্রশ্ন করি, যে সরকার এই কমিশন গঠন করেছে সেই সরকারের পুনর্গঠন তারা কেন চায় না? কেন চায়? তাদের তো দাবিটা করা উচিত যে সরকার এই নির্বাচন কমিশন গঠন করেছে এই প্রক্রিয়া সঠিক নয়, সুতরাং ওই সরকার দিয়ে আর ভবিষ্যতে বৈধ প্রক্রিয়ার মাধ্যমে কোনো ইলেকশন কমিশন। ফারুক হাসান ভাই অসংখ্য ধন্যবাদ। আরো কয়েকটি বিষয় সেটা এই পর্যায়ে সময় দিলে 40 সেকেন্ড পার হয়ে যাবে ভাই। 30 সেকেন্ড বলুন। এখন কথা হচ্ছে তারা বিএনপি কে অনেক মানে তীর ছুড়ে, কিন্তু এই তীর তো বিএনপির গায়ে লাগে না। না, এই তীর শুধুমাত্র বিএনপি কে ঘায়েল করা। সেকেন্ড, তাদের যেটা সুপ্ত বাসনা, এই বাসনাটা হচ্ছে বাংলাদেশে যাতে আগামীতে অন্তত কয়েক বছর ইলেকশন না হয়, আমরা যেভাবে রাম রাজত্ব ভোগ করছি, লুট করছি, এটা যাতে কন্টিনিউ করতে পারি, এটা জারি রাখার জন্য। যেমন ধরেন তারা যে 3 জন অ্যাডভাইজারের নাম বলেছে, কেন জানেন? ভিতরের খবরটা হচ্ছে
ওই অ্যাডভাইজারদের মধ্যে 2 জন তারা প্রধান উপদেষ্টার রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিয়ে তারা বিদায় নিতে চাই। তারা বলে আমরা এই ঝয় ঝামেলার মধ্যে আর থাকতে চাই না, আমরা ইলেকশন দিয়ে আমরা বিদায় নেব। এই প্রস্তাবে প্রধান উপদেষ্টা ওনাকে সম্মত। যখনই তারা এই সিগন্যাল পেয়েছে এবং তাদের যে 2 জন প্রতিনিধি আসিফ এবং মাহফুজ আলম, তারাই ওই কোয়েশ্চেন লিকের মতো আর কি তথ্য তাদেরকে দিয়ে দিল, এই তোমরা এই ইস্যুতে মাঠে নামো। যেমনটি ঘটেছিল কিছুদিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধের যে ট্রাম্প কার্ড, এটা বলে শেষ করব। যেমন ধরেন আমরা কিন্তু 5ই আগস্টের পরেই বলেছি যে এদেশের জনগণ 5ই আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। সরকার শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে ওই প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের শুধু জনগণকে জানাবে, আনুষ্ঠানিক ঘোষণাটা বাকি ছিল। জি, এরপরে বিএনপি ধরেন কোনো না কোনো কায়দায় তারা হয়তোবা চাই নাই আওয়ামী লীগ নির্বাহী আদেশে নিষিদ্ধ হোক। এরপরে আমরা প্রতিবাদ করলাম, জনগণ বিএনপিকে বলল নো, আপনারা জনগণের বিরুদ্ধে যেতে পারেন না। এরপরে বিএনপি তাদের স্ট্যান্ড পরিবর্তন করলেন। বিএনপি পরিষ্কারভাবে বললেন সরকার যদি নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিএনপির এখানে কোনো আপত্তি থাকবে না। দ্যাট মিনস বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি সবাই চায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, ফাইন। তারপরে আমরা সরকারকে বললাম যে এখন নিষিদ্ধ করেন, তারা হঠাৎ করে নীরব ভূমিকায় চলে গেলেন, করলেন না কেন? তারপর শেষ করি 3 মাস পরে তারা আবার মাঠে নামলো, আমরাও নামলাম, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো। এরপরে বিএনপি ধন্যবাদ জানালেন, ফাইন। এখন আমি যদি প্রশ্ন করি এই যে 3 মাস তারা ধীরে করলো এবং তারপরে আমরা আন্দোলনে নামলাম, তারা 2 দিন যমুনা ঘেরাও করলো, তাদের উপরে সরকারি পৃষ্ঠপোষকতায় ঠান্ডা হাওয়া ছিটানো হলো, হ্যাঁ, এবং সরকারি খাবার দাবার নাকি বিতরণ হয়েছে ইত্যাদি ইত্যাদি, এবং জনগণের একটা ব্যাপক ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। এই 3 মাস ডিলে করার কারণে এই যে জনগণের ভোগান্তি, এটা সরকার কেন সৃষ্টি করলো? 3 মাস আগে যদি আওয়ামী লীগের সরকার নিষিদ্ধ করতো তাহলে আমাদের আন্দোলনে নামতে হতো না, জনগণ ভোগান্তির শিকার হতো। অসংখ্য ধন্যবাদ। এটা মূলত সরকার পরিকল্পিতভাবে তাদের রাজনীতি টিকিয়ে রাখার জন্য আওয়ামী ট্রাম্প কার্ড তাদেরকে জিয়ে রেখেছে এবং তাদের পকেটে ঢুকে দিয়েছে। মাঠে নামো, আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলন করো, সামনে আসো, আমিরুল মামুনুন মানিক, এই হচ্ছে আসল কাজ। শুনতে চাই এই যে আলোচনার প্রেক্ষাপটে আপনার কাছে কি মনে হচ্ছে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? একজন দার্শনিক বলেছেন যে রাজনীতি হচ্ছে সূর্যের আলোর মতো, এই আলোতে কেউ পুড়ে যায় আবার কেউ আলোকিত হয়। এখন এই সরকার কোনটা করবে সেটা তাদের ইচ্ছের উপর নির্ভর করছে। দেখুন, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 1-11 কেন সংগঠিত হয়েছে। এর পেছনে মূল কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর বিরোধী অবস্থান এবং দ্বন্দ্ব সংঘাত চরমে যাওয়া। এখন এই বাংলাদেশকে ঘিরে, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে ঘিরে নিঃসন্দেহে আশঙ্কার অবকাশ আছে যে এখানে একটা কৃত্রিম সংকট তৈরি করা হতে পারে। এই সংকটের জন্য সরকারকে যেমন দায় নিতে হবে, একইভাবে রাজনৈতিক দলগুলোকে দায় নিতে হবে। আপনি গত 1 মাসে যদি লক্ষ্য করেন, দেখবেন যে রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে যুদ্ধাঙ্গদেহী মনোভাব তৈরি করেছে, পরিকল্পিতভাবেই মনে হচ্ছে। বিএনপি জামাতের বিরুদ্ধে, জামাত বিএনপির বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে এনসিপি, এভাবে একটা জটিল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এই পরিস্থিতির সুযোগ কে নিতে পারে? প্রথমত, এই পরিস্থিতির সুযোগ একটা কৃত্রিম সংকট তৈরি হবে। এই সংকটের মধ্য দিয়ে যে কথা বলা হচ্ছে যে 1-11 ফরম্যাটে বা তৃতীয় কোনো চাপিয়ে দেওয়া শক্তির আবির্ভাব হবে এবং তারা হয়তো নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তিউনিসিয়ায় জেসমিন বিপ্লব হয়েছিল 2010 সালে। এই জেসমিন বিপ্লবের পর এখন হচ্ছে 2025, তিউনিসিয়ায় কিন্তু কাঙ্ক্ষিত মুক্তি আসেনি। সেইখানে 2019 সালে যখন দেখা গেল যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের সমঝোতা হচ্ছে না, শান্তি আসছে না, আন্নাহাদা হচ্ছে সেখানকার বড় রাজনৈতিক দল, তারপরে হচ্ছে ইউনাইটেড বাম ফ্রন্ট সেখানে বিরোধী দল, মানে দ্বিতীয় শক্তিশালী রাজনৈতিক দল। এই দুটো রাজনৈতিক দল এবং অন্যান্য রাজনৈতিক দল যখন একটা ঐক্যমত্যে আসতে পারছিল না, তখন পশ্চিমা বিশ্বের প্রেসক্রিপশনে ডক্টর কাইস সাইদকে সেখানে মানে সরকার প্রধান করা হলো। তিনি কি করলেন যে প্রধানমন্ত্রী ব্যবস্থাকে পাল্টিয়ে হঠাৎ করে কারোর সঙ্গে কথা না বলে প্রেসিডেন্সি সিস্টেম চালু করলেন। এখন সেখানে তুমুল আন্দোলন হচ্ছে। আমাদের দেশে মানিক ভাই, আমাদের দেশে যে স্থানীয় সরকার, জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, সংস্কার, বিচার, এই বিচারের যে প্রসঙ্গদের আপনার কাছে মনে হয় যে ওয়েস্টার্ন প্রেসক্রিপশন আছে আমাদের এখানে? এখানে বিভিন্ন জনে প্রেসক্রিপশন দিচ্ছে। এখানে নিঃসন্দেহে প্রেসক্রিপশন বিভিন্ন জায়গা থেকে আসছে। ওষুধগুলো খাচ্ছে কারা? এক্সট্রা টেরিটরি জায়গাগুলো থেকে আসছে। এখন কতটুকু খাবেন আপনি সেটা নির্ভর করছে যারা দায়িত্বে আছেন তাদের উপরে। এখানে যেহেতু দীর্ঘদিন ধরে ভারতীয় হেজেমনি ছিল এবং ভারতীয় আধিপত্যবাদ এখানে একদম জেঁকে বসেছিল, সেই জায়গায় আমাদের এখন কি করতে হবে? ভারত তো আমাদেরকে বাদি দিয়েছে, তার জায়গাগুলো থেকে একটা প্রচন্ড অভিমান বা একটা আভিজাত্য বোধের জায়গা থেকে মনে হচ্ছে যে ভারত আমাদের সঙ্গে আর সম্পর্ক করবে না। যাই হোক, আমি যদি ভারতকে মাইনাসও করি তাহলে এখন থাকলো কি?
চায়নারা আর হচ্ছে ওয়েস্টার্ন। তো এখন এই দুটো জায়গা থেকে আমাদেরকে একটা সমন্বয় করতে হবে এবং সম্পর্কের ভারসাম্য তৈরি করতে হবে। আমাদের কিন্তু কোনো দিকেই ঝুঁকে যাওয়া যাবে না। আমি চীনের দিকে বেশি ঝুঁকে গেলাম অথবা পশ্চিমা বিশ্বের দিকে ঝুঁকে গেলাম, তাহলে আমাদের ক্ষতি হবে, কারো স্বার্থের অনুকূলে কাজ করতে হবে। এখন এই যে কথাটা উঠছে যে নির্বাচন কমিশনকে কি করা হলো, নতুন করে ঢেলে সাজানো হলো বা সার্চ কমিটির মধ্য দিয়ে, তাহলে এখন যে নির্বাচন কমিশন সংস্কারের জন্য আপনারা মানে অনেকগুলো সংস্কার, 6টি সংস্কার কমিশন, এর মধ্যে একটা হচ্ছে নির্বাচনী ব্যবস্থা সংস্কার, এর জন্য আপনারা কেন বসছেন? এটা তো এক ধরনের প্রতারণা। তা আপনি কেন দ্রুত গতিতে সংস্কার করে নির্বাচন কমিশনটা করলেন না? হাসিনা ফরম্যাটেই আপনি সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন। এখানে আমাদের ফারুক হাসান অনেকগুলো ভিতরের খবর বললেন, আপনি তো একজন সাংবাদিক, আপনি কিছু জানেন না? ভিতর হচ্ছে যে সংকটটা যখন প্রকট হবে তখন নানা ধরনের গ্রুপ এখানে এসে হাজির হবে। যেমন ফারুক ভাই বললেন যে এখানে অনির্বাচিত, এখন নির্বাচিত অনির্বাচিত এই প্রসঙ্গটা কেন আসছে? একটা সরকার পরিবর্তনের দুইটা পন্থা, একটা হচ্ছে ভোট আর একটা হচ্ছে গণ অভ্যুত্থান। এটা তো বৈধ পন্থা, কিন্তু কেন আসছে জানেন? মানে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলেই দিনের পর দিন আপনি থাকবেন তা তো হয় না। সরকার আগস্টেই ভুল করেছে, 2024-এর কি ভুল করেছে? তারা যদি একটা সুস্পষ্ট 3টা বিষয়ে একটা রোড ম্যাপ দিয়ে দিত যে আমরা 2 বছর থাকবো, বা যদি এটাও বলতো যে আমরা 3 বছর থাকতে চাই, এই কাজগুলো করব, আমরা বিচারের জন্য এটা করব, আমরা সংস্কারের জন্য করব এবং নির্বাচনের জন্য এটা করব, আগস্টে কিন্তু মানুষ বিগড়ে যেত না। আগস্টে একটা দারুণ ঐক্যবদ্ধ ছিল, কিন্তু সরকার এটা ভুল করেছে। যেটাই বলুক না কেন, সরকার তখন কি বলেছে যে আমরা আগে বসে নেই, দেখি কোন জায়গায় কি করতে হবে। এভাবে হয় না তো। একটা গন্তব্যহীন ট্রেন কতদিন কত দূরে যাবে? এটা তো এই সরকার ওই আগস্টেই সেটেল করতে পারতো, কিন্তু সেটা সেটেল হয়নি। ফলে যখন সেটেল হয়নি তখন এক্সট্রা টেরিটরি নানা গ্রুপ এখানে তাদের স্বার্থ উদ্ধারের জন্য আসবে। এখন করিডোর নিয়ে প্রশ্ন হচ্ছে, চট্টগ্রাম বন্দর নিয়ে হচ্ছে, এটা কখন হবে? এবং এর জন্য দেখুন রাজনৈতিক দলগুলোর দায় কি 1-11-এ আছে না? 1-11 যে হয়েছে, এখানে রাজনৈতিক দলগুলোর দায় আছে না? এখন যদি এই গণ অভ্যুত্থানের স্পিরিট ধ্বংস হয়, এই সরকার প্রধান দায়ী হবে এবং বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো বিএনপি, জামাত, এনসিপি তারাও দায়ের মধ্যে পড়বে। এবং এই যে জুলাই শহীদদের, তাদের প্রশ্নের জবাব তারা কিভাবে দেবে? কারণ আপনারা দেখেন যে এই 9 মাসে যে ধরনের অনৈক্য তৈরি হয়েছে, বড় রাজনৈতিক দলগুলো এই অনৈক্য মিটিয়ে তারা যদি কাছাকাছি থাকতো যে না আমাদের মূল লক্ষ্য কি, যে বিচার করা, সংস্কার করা এবং এর মধ্য দিয়ে নির্বাচনের দিকে যাওয়া দ্রুততম সময়ের মধ্যে, তাহলে কিন্তু ঐক্যবদ্ধ একটা পরিস্থিতি তৈরি হতো। এখন তো মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে। কবির সুমন, পশ্চিমবঙ্গের প্রখ্যাত শিল্পী, তিনি একটা গানে বলেছিলেন, তোমাকে চাই গানে, যে ভীষণ অসম্ভবেও তোমাকে চাই। 24-এর গণ অভ্যুত্থানের পর আমরা বাংলাদেশটা এরকম চেয়েছিলাম অনেক কিছু সম্ভব ভাই। না 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 না, বাস্তবে কেন সম্ভব না? আপনার সাথে আমার প্রচন্ড আদর্শিক দ্বন্দ্ব থাকবে, কিন্তু দ্বন্দ্ব শেষে রাতের বেলায় আমি বিয়ের অনুষ্ঠানে দেখা হবে, আমি চায়ের টেবিলে এ প্রান্তে আপনি বসবেন, ও প্রান্তে আমি বসবো, কিন্তু গত 1 মাসে যে দ্বন্দ্ব পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে রাজনৈতিক দলগুলোর কিছু সংখ্যক নেতা, এখন কি তারা পাশাপাশি বসতে পারবে? আপনি দেখুন, বসতে পারবে না। তার মানে দেশ না পারবে না, কারণ আমরা তো দেখি কোনো অনুষ্ঠানে গিয়ে এক টেবিলে বসে খাচ্ছে, খুব গল্প করছে, জমিয়ে গল্প করছে, গণমাধ্যমে আমরা হাসি হাসি চেহারা। এটা আপনি মানে এটা যারা ধরেন যে ব্যক্তি এই মন্তব্যগুলো করছেন, যে দলেরই হোক, বিএনপির একজন করছেন, জামাতের একজন করছেন অথবা এনসিপির করছেন, তারা মুখোমুখি দাঁড়িয়ে শহীদদের স্পিরিটকে ধারণ করতে পারবে না আমার মনে হয়। কারণ এখানে অবশ্যই এখানে একটা বিষয় আমি বলে শেষ করতে চাই, পরবর্তীতে আবার আসবো আপনার কাছে। পরবর্তী আসলে তো আমি সময় পাবো না। আচ্ছা শেষ করুন 30 সেকেন্ডে। জি, সেটা হচ্ছে যে এখন অবিলম্বে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা প্রয়োজন। যদি রাজনৈতিক দলগুলো এক থাকতে পারে, বিড়ালের গলায় ঘন্টি বাঁধবে কে? এটাকে প্রধান দল হিসেবে বিএনপিকে, তারপরে জামাত, অন্যান্য দল আছে, সবাই নিয়ে বসে যে আমরা আমাদের লক্ষ্যচ্যুত হব না। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে যদি এই পদ্ধতির বাইরে গিয়ে কিছু হয়ে যায়। প্রথমে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি সহ অন্যান্য বড় রাজনৈতিক দলগুলোই। আমিনুল মোমিনিন মানিক ভাই, অসংখ্য ধন্যবাদ। ডাক্তার রাকিব আল হাসান 6 মিনিট 40 সেকেন্ড বলবেন। প্রথম 3 মিনিট আমি কোনো প্রশ্ন করছি না, বলুন আপনি। আপনাকে ধন্যবাদ। জি, আরেকবার ধন্যবাদ, আপনি অন্তত আমাকে সময় দিয়েছেন। একদম 6 মিনিট 40 সেকেন্ড সবার জন্য। জি, সেটা হচ্ছে যাক আমি একটু শুরু করি। সেটা হচ্ছে দেখুন, আমি গত পর্ব শেষ করতে পারিনি। সেটা হচ্ছে লোকাল ইলেকশন নাকি আমাদের ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন, কোনটা আগে জরুরি? ধরুন আমি সেই প্রসঙ্গে একটু শেষ করি আগে। সেটা হচ্ছে ধরুন আমাদের যে সবাই সবকিছু বলে ফেলছে, তারপর আমি একটু যোগ করতে চাই। ধরুন হচ্ছে কি আমাদের ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশনটা সবচেয়ে বেশি জরুরি, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আগে চাই নাকি আমি জাতীয় নির্বাচন আগে চাই? আবার আপনারা তার পুনর্গঠন নিয়ে কথা বলছেন, তার সক্ষমতা নিয়ে কথা বলছেন। দেখুন আমাদের কিন্তু আগেও আমরা দেখেছি যখন নতুন কোনো ইলেকশন কমিশন গঠন হয় তখন তারা কিছু পাইলটিং হয়,
কয়েকটা সিটি কর্পোরেশন নির্বাচন, কয়েকটা পৌরসভা, উপজেলা। তা আপনি এগুলো করলেই মোটামুটি আমাদের টেস্টিং পর্যায়ে এটা করা সম্ভব। আর যেটা আপনি বলছেন যে মাস আকারে আপনি স্থানীয় সরকার নির্বাচন করবেন, তো অলরেডি তাদের কোনো সক্ষমতা নেই, এবং মাস আকারে এত বড় দেশের এতগুলা আপনার উপজেলা, পৌরসভা, আমাদের স্থানীয় সরকার তো অনেক বিশাল। তো সেটা করতে গিয়ে তো আসলে তার শেষ মুহূর্তে তার সক্ষমতা আসলে থাকবে না। তো সেক্ষেত্রে আমি লাস্ট বটম লাইন হচ্ছে কি, আমার এই মুহূর্তে দেশের যে যতগুলো সংকট ক্রাইসিস রয়েছে, ক্রাইসিস উত্তরণের জন্য আমার একটি পার্লামেন্টারি ইলেকশন দরকার। আমার একটি ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে সরকার ক্ষমতা হস্তান্তর করে একটি আমাদের রাজনৈতিক যে বন্দোবস্তের প্রক্রিয়া কিংবা আমাদের যে স্মুথ যে ডেমোক্রেটিক প্রসেস, সেটাতে আমাদের হাঁটা দরকার। এক নম্বর ইস্যু। 2 নম্বর ইস্যু হচ্ছে ধরুন জনাব ইশরাক হোসেনকে নিয়ে যে আলোচনাটি চলছে, দেখুন এখানে আমার একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে ধরুন ইশরাক হোসেনের ইস্যুতে আপনারা দেখেন চিটাগাঙে কিন্তু মেয়র শাহাদাতের ইস্যুতে কিন্তু প্রশ্ন উঠা হয় না, আপনি সেখানে আবার প্রশ্ন তুলছেন, স্ববিরোধিতা করছেন। তো সেখানে আসলে যে জিনিসটা সবচেয়ে বড় জরুরি, আমি কিন্তু আগে বলছিলাম যে সরকারের একটা বড় অংশরে আসলে ইলেকশন দেওয়ার কোনো প্ল্যান নেই। এখন ধরুন দেখুন বিএনপির সাথে কিন্তু ইলেকশন কেন্দ্রিক কিন্তু এই সরকার একটা দূরত্ব ক্রমশই বাড়ছে। আপনি দেখছেন গত 2 দিন আগেও দেখবেন জনাব তারেক রহমান কিন্তু একটু খুব একটু হার্ড লাইনে কথা বলা শুরু করছেন। তারপরে জনাব সালাউদ্দিন আহমেদ, জনাব আমির খসরু, নজরুল ইসলাম খান, তারা কিন্তু ইলেকশন কেন্দ্রিক খুব একটু হার্ড লাইনে কথাবার্তা বলা শুরু করছেন। তো ধরুন তারা কিন্তু এ সরকার কিন্তু হাসিনা একটা পলিসি তারা অ্যাপ্লাই করছে, সেটা হচ্ছে ধরুন হাসিনা গত 16 বছর এই সরকার মানে হাসিনার পলিসি, হাসিনা একটা পলিসি তারা অ্যাপ্লাই করছে এবং তারা সেই পথে হাঁটছে। সেটা আপনি দেখুন গত 16 বছরে হাসিনার একটা মেন ম্যান্ডেট ছিল যে কোনোভাবেই বিএনপিকে ঢাকার নিয়ন্ত্রণে দেওয়া যাবে না, এটা ছিল তার মেন এজেন্ডা। এবং আপনি দেখেন হাসিনা প্রথমটা আপনি দেখেন যখন ঢাকা ইউনিভার্সিটিতে যে আন্দোলনটা আসলো, সেই রাজাকার কেন্দ্রিক ছাত্রলীগ যখন ঢাকা ইউনিভার্সিটি হল থেকে বের হয়ে গেল, হল ব্যাকেন করা হলো, তারপরে কিন্তু হাসিনার পথে মোটামুটি নিশ্চিত হয়ে গেল। সুতরাং আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচারে ঢাকা ইউনিভার্সিটি কিংবা ঢাকা নিয়ন্ত্রণটা খুব জরুরি। এখন আপনি দেখেন সরকার কিন্তু ফিল করতেছে যে দেখুন আমরা যদি ইলেকশন না দিই বিএনপি কিন্তু ক্রমশ চাপ দিবে, বিএনপি ঢাকার নিয়ন্ত্রণ নিয়ে নেবে। তো সেক্ষেত্রে জনাব ইশরাক আহমেদ যদি মেয়র হয়ে যায় তাহলে কিন্তু বিএনপির অর্ধেক কাজ হয়ে যায়। এবং আরেকটা ইস্যু আপনি দেখুন সাম্য হত্যাকাণ্ড কেন্দ্রে কিন্তু বিএনপি কিন্তু ভিসির পদত্যাগ চেয়েছিল, সেটাও কিন্তু একই কেন্দ্র, সে ঢাকা ইউনিভার্সিটি নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। কিন্তু যদি সেটা বিএনপি ফেল হয়েছে, কিন্তু এখন ইশরাক ইস্যুতে কিন্তু বিএনপি একটা অনর যে বিএনপি এনি হাউ বিএনপি এই জিনিসটা বিএনপি ছাড়তে চায় না। তো এটা হচ্ছে কি আমাদের মোটামুটি সরকার বিএনপিকে থামানোর জন্য মোটামুটি এই দ্বিধাদ্বন্দ্বে তারা ভুগছে এবং এই দ্বিচারিতা তারা প্রকাশ করলো। গেল এটা। 3 নম্বর ইস্যু হচ্ছে আপনি 3 জন উপদেষ্টার কথা বলছেন যে আজকে তারা পদত্যাগ করছে। মজার বিষয় হচ্ছে হাস্যকর বিষয় আপনি দেখেন, আমি 3 জন উপদেষ্টা এই অ্যানালাইসিস করে বলি। ধরুন হচ্ছে কি জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং হচ্ছে কি জনাব সালাউদ্দিন আহমেদ। এখন ওয়াহিদুদ্দিন আহমেদ 1996-এ কিন্তু তিনি উপদেষ্টা ছিলেন, সালাউদ্দিন আহমেদ 3 গভর্নমেন্টের গভর্নর ছিলেন। এখন দেখুন তারা কিন্তু আওয়ামী লীগের আমলও ছিলেন। এখন তাদের তো আসলে কোনো আপনার দল যদি বিএনপি বলে আপনি ট্যাগ করেন, বিএনপি বলে কেন আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি ট্যাগ করেছে, এটা একটা যৌক্তিক কারণ আছে। যৌক্তিক কারণটা হচ্ছে কি জনাব সালাউদ্দিন আহমেদ এবং জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ দুজনে কিন্তু জনাব মির্জা ফখরুলের ক্লাসমেট ইকোনমিক্সের, তারা সেই সূত্র ধরেই তাকে বিএনপি ট্যাগ করছে। এখন দেখুন গত 16 বছরে আমাদের যে সোশ্যালিজমের যে রাজনীতি যে সবচেয়ে বড় সংকটটা ছিল সেটা হচ্ছে ট্যাগিং এর জিনিস। ধরুন আমি যদি আপনার মতের সাথে মিল না হতো, আমি রাজাকার, আমি পাকিস্তানি, আমি জঙ্গি, এখনো যদি দেখেন আমার কোনো কথা যদি বাই ডিফল্ট আওয়ামী লীগের পক্ষে চলে যায় কোনো কারণে, কিংবা এই সরকার বিরুদ্ধে চলে যায়, আমি ইন্ডিয়ার দালাল, আমি হাসিনার দালাল, আমি ফেসিবাদের দালাল, এখনো দেখুন এই সরকারের তারা দেশকে সুষ্ঠু পথে, যেটা ফারুক ভাই বলছে, তারা ইলেকশনের পক্ষে, তারা ইলেকশনে চাচ্ছে, এখন বিএনপি ইলেকশন চাচ্ছে, তার মানে আপনি আবার সে ট্যাগিং এর রাজনীতি ফিরে আনতে যাচ্ছেন, যেটার দায় সম্পূর্ণ সরকারের। 4 নম্বর বিষয় সেটা হচ্ছে ধরুন আমরা ইলেকশনের পুনর্গঠনের কথা বলছি, আমরা অনেক সংস্কারের কথা বলছি, কিন্তু আমরা সবচেয়ে যে বড় জিনিসটা সেটা মিসিং করে যাচ্ছি। সেটা হচ্ছে দেখুন আমাদের গত 16-17 বছরে সবচেয়ে যে বড় ক্রাইসিসটা ছিল এবং আমাদের রাজনৈতিক কালচারে গত 53 বছরে সবচেয়ে বড় ক্রাইসিসটা হচ্ছে এটা যে আমাদের এই যে গণঅভ্যুত্থানগুলো কেন হচ্ছে, গণঅভ্যুত্থান হচ্ছে, আন্দোলন হচ্ছে কেন হচ্ছে, মোট কথা হচ্ছে কি আমাদের স্মুথ পাওয়ার ট্রানজিশনটা নাই। এখন দেখুন আমাদের যদি স্মুথ পাওয়ার ট্রানজিশনটা যদি না আপনি স্টাবলিশমেন্ট না তৈরি করে দিতে পারেন, তাই এই হাসিনা কেন যে আসবে সেই স্বৈরাচার হবে। আপনি দেখেন সেটা যদি আপনি নিশ্চিত না করতে পারেন তাহলে আমি মনে করি কোনো সংস্কার কোনো ভ্যালু নেই। আপনি যদি সেটা নিশ্চিত করতে পারেন তাহলে বাংলাদেশে more than 50% প্রবলেম সলভ হয়ে যায়। আপনি দেখেন স্মুথ পাওয়ার ট্রানজিশনের জন্য আমাদের এই বিপ্লবী সরকার বা গণঅভ্যুত্থানের যে সরকার আপনি বলেন, এই 5 আগস্টের পর তাদের একটা বিশাল সুযোগ ছিল যে পলিটিক্যাল অ্যাকোমোডেশন এবং পলিটিক্যাল কোঅর্ডিনেশন করা, সবাইকে ঐক্যমত নিয়ে সবাইকে করা, কিন্তু সরকার করছে সরকার এবং তার আমাকে শেষ করতে দেন না, আপনি শেষ করছেন না, বলুন আপনি। সরকার এবং তার তথাকথিত কিংস পার্টি কিংবা তার পাওয়ার পার্টি যে এনসিপি, তারা কিন্তু প্রত্যেকটা দলের সাথে আপনার দূরত্ব তৈরি করছে। আপনি দেখেন প্রত্যেকের সাথে কমার্শিয়াল তারা, আপনি 3 মিনিট ওভার হয়েছে তো আমি প্রশ্ন করতে পারি, সেটা হচ্ছে যে এনসিপি কথা বললেই যে একটা দূরত্ব তৈরি করছে, এই অভিযোগটা তো ঠিক না ভাই। না, এনসিপি আপনি দেখেন, কিন্তু এখন দেখেন যখন আপনি কিন্তু অ্যাকোমোডেশন তৈরি করতেছেন না, আপনি এই মানে এই মুহূর্তে 5 আগস্টের পরে বাংলাদেশের যে
তিনটা মূলত স্টেক হোল্ডার, মূল স্টেক হোল্ডার। আপনি দেখেন বাংলাদেশের স্টেক হোল্ডার কি? সেনাবাহিনী, গণঅভ্যুত্থানের শক্তি, কিংবা বিএনপি, মেজর পলিটিক্যাল পার্টি হলো বিএনপি, জামাত। এখন ধরেন আপনি ধরেন এই মেজর পলিটিক্যাল পার্টিকে আপনি মাইনাস করে যে আপনি অ্যাকোমোডেশন করবেন, কিংবা এটা তো করার কোনো সুযোগ নাই। এখন সে জায়গা থেকে এই সরকারের কিন্তু এই ঐক্যমত নেওয়ার একটা বিশাল সুযোগ ছিল, কিন্তু তারা সেটা না করে নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব ভুগতেছে, নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব ইচ্ছা করে তৈরি করতেছে। এবং আপনি যে ঐক্যমত গুলো বলতেছেন, ধরুন আপনি বলতেছেন যে আপনি সংস্কার করে বাংলাদেশে কালকে আমেরিকা বানিয়ে দিবেন, আপনি কালকে ইউরোপ বানিয়ে দিবেন, আপনি পারবেন কোনোদিন? ধরেন আপনি বলতেছেন যে আমরা এ করলে আমাদের ফেসিবাদ হবে না, এ করলে বাংলাদেশ লস অ্যাঞ্জেলস হয়ে যাবে, সিঙ্গাপুর হয়ে যাবে, এটা কি আদৌ সম্ভব? প্র্যাকটিক্যালি সম্ভব না কোনোদিন? আপনি মনে করেন সেটা? আমি তো মনে করি না। ধরেন হচ্ছে কি আপনি ডেমোক্রেটিক তো আর একদিনে প্রতিষ্ঠা হয় না। আপনি দেখেন পৃথিবীতে যতগুলো সভ্য দেশ আছে, আপনি খেয়াল করে দেখেন, প্রত্যেকের হিস্ট্রি অ্যানালাইজ করেন, তারপর ফরেনসিক অ্যানালাইজ করেন, আপনি দেখেন তার মানে কি ডাক্তার রাকিব আপনি বলছেন আমাদের মুখে গণতন্ত্র, অন্তরে ফেসিবাদ? হ্যাঁ, ডেফিনেটলি তাই। এখন হচ্ছে কি আপনি যদি সেটাকে যদি অ্যাকোমোডেট না করতে পারেন, তাহলে হোয়াটএভার যে আসুক না কেন সেই একই পথে হাঁটবে। আপনি যদি পলিটিক্যাল অ্যাকোমোডেশন না করতে পারেন, তাহলে এই সংস্কারের কোনো ভ্যালু আমার কাছে নাই। আপনাকে আমি ছোট কথা দিয়ে শেষ করি, তারপর আপনি আবার যদি প্রশ্ন করতে চান করেন, আমি আপনাকে শেষ করি। ধরুন হচ্ছে কি বাংলাদেশে আপনি যদি দেখেন, বাংলাদেশে যদি 4টি সমস্যা যদি আপনি সমাধান না করতে পারেন, বাংলাদেশের কোন সংস্কার একেবারে কি পয়েন্টস আমি কি পয়েন্টস ধরুন বাংলাদেশের পরবর্তী যে সরকার আসবে, সেই সরকার কিয়ামত রাখ পর্যন্ত কোনোদিনও ইলেকশন ম্যানুপুলেট করতে পারবে না, 1 নম্বর শর্ত। 2 নম্বর হচ্ছে কি তত্ত্বাবধায়ক সিস্টেম নিয়ে সে কোনো ধরনের সে ম্যানুপুলেট করতে, ফাইজলামি চলবে না, বান্দরামি চলবে না। 3 নম্বর দেখুন মানে স্বাধীন বিচার বিভাগ, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। আপনার স্বাধীন দুদক এবং এনআরবি, এবং একই সাথে পুলিশ যেন মানুষকে হয়রানি না করে, পুলিশ যেন মানুষের বন্ধু হয়ে কাজ করে। আপনি যদি এই 4-5টা সিস্টেম যদি সলভ করতে পারেন, তাহলে আমাদের মোর দেন 50-60% সমস্যা সমাধান হবে। তারপর হচ্ছে কি আপনি ডেমোক্রেটিক প্র্যাকটিস কতটুকু করবেন, সেটা হচ্ছে কি আপনি চর্চার উপর, আপনার এডুকেশন, চর্চা এবং সদিচ্ছা, এডুকেশন কালচার। এখন আপনি যদি এডুকেশন কালচার না করেন, আপনি বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে 90% অশিক্ষিত। আপনি যদি সেটা যদি এনশিওর না করতে পারেন, তাহলে কি হবে? আপনাকে আমি আরেকটা কথা আপনাকে বলে শেষ করি। ধরুন হচ্ছে কি আপনি বাংলাদেশে ধরুন এখন আপনি বাংলাদেশের পলিটিক্যাল পার্টিরা, ধরুন বাংলাদেশে ক্লাস 5 পাস করা মমতাজের মতো নর্তকীরা, তারা কিভাবে সংসদ সদস্য হয়? আপনি দেখেন পলিটিক্যাল পার্টির আগে অ্যাকোমোডেশন আসতে হবে, আমি যোগ্য লোক দিব। আপনি এখানে কোনো দুর্নীতিবাজ লোক দেওয়া যাবে না, শামীম ওসমান মতো গুন্ডা সন্ত্রাসীদেরকে এখানে করা যাবে না। আপনি যদি সেটা আগে অ্যাকোমোডেট করতে পারেন, নিজের পলিটিক্যাল পার্টির মধ্যে সংস্কার করতে পারেন, তারপর আপনি দেশের সংস্কার করবেন, আদারওয়াইজ কোনো কিছু পসিবল। অসংখ্য ধন্যবাদ ডাক্তার রাকিবুল হাসান। আমরা একেবারে শেষের দিকে, শরীফ ভাই শেষ লাইনগুলো একটু শুনে নিই। অদিত ভাই আপনার কথা একদম শেষে শুনবো। জি আপনি। আচ্ছা, আমি আলোচনাগুলো শুনলাম। এনসিপির যে দাবিটা, ইলেকশন কমিশন রিফর্ম, আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। ইলেকশন কমিশন একটা প্রস্তুতিও গ্রহণ করেছে, ডিসেম্বরের মধ্যে তারা একটা নির্বাচন করতে চায়। তো এক সহজ সরল জামাই শ্বশুরের সাথে গল্প করতে করতে এক পর্যায়ে জিজ্ঞেস করছে যে বাবা আপনি কি বিয়ে করেছিলেন? শ্বশুরকে বলছে, তো শ্বশুর বলছে যে আমি বিয়ে না করলে তুমি কোথা থেকে আসলা? দিন পরে যখন প্রায় শেষ পর্যায়ে নির্বাচনের দিকে, তখন এই প্রশ্নটা তোলার উদ্দেশ্য হচ্ছে ওলট পালট করে দেমা, অন্যদিকে নিয়ে যায়। অসংখ্য ধন্যবাদ মানিক ভাই। একেবারে এক লাইনে শেষ করবেন দয়া করে। জি মানিক ভাই, এখন যে সামনের পরিস্থিতি সেটা হচ্ছে যে ঐক্যবদ্ধ বাংলাদেশ তৈরি করতে হবে। আপনারা সবাই জানেন যে ভারত এখানে আমাদের এই গণ অভ্যুত্থানকে কিভাবে ভিলিফাই করার চেষ্টা করছে প্রতিনিয়ত। সুতরাং রাজনৈতিক দলগুলো যদি এক থাকে, মতের ভিন্নতা থাকবে, কিন্তু এরপরও বিচার, সংস্কার এবং নির্বাচন, আর কিচ্ছু চাই না। আমি এই 3টা বিষয় নিশ্চিত করার জন্য কাজ করুক। ফারুক হাসান ধন্যবাদ। এই কথাটি আসলে হয়তো অনেকেরই মানে মনোভূত না হতে পারে, তবে এটাই আসলে সত্য এবং করতে হবে। এই মুহূর্তে আমি মনে করি নির্বাচন নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশকে একটা ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে ঢোকার জন্য বিএনপি এবং জামাতের মধ্যে একটা ঐক্য জরুরি। কারণ এই ঐক্য সৃষ্টি না হলে আমার যেটা ধারণা নির্বাচন হবে কিনা, এই যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, এটা আরো লিঙ্গারিং করবে। অসংখ্য ধন্যবাদ। আসলে বিএনপি এবং জামাতের মধ্যে একটা ঐক্য হচ্ছে কি আসলে দেখুন আমাদের যাবতীয় যত সংকট আছে, সংকটের মূলে ইলেকশন, আমাদের জাতীয় নির্বাচন যারা কোনো বিকল্প না, আমাদের সেদিকে হাঁটতে হবে। জি অসংখ্য ধন্যবাদ। আলাউদ্দিন মোহাম্মদ কি বলবেন শেষ লাইনে? গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে মৌলিক সংস্কার লাগবেই। আরেকটা গণ অভ্যুত্থানের জন্য জাতি প্রস্তুত নয়, এবং আজকে যে সেনাপ্রধান নির্বাচনের ডেডলাইন ঠিক করেছে, আমি মনে করি এটা আসলে তিনি দায়িত্বের বাইরে গিয়ে কথা বলেছেন। এই ধরনের পদক্ষেপ অথবা এইভাবে যখন নির্বাচনী রোডম্যাপ আমরা প্রথম চাওয়া হয়েছিল, ইন্ডিয়ার সাথে সুর মিলিয়ে এখানে সবগুলো শক্তির একটা জায়গায় দেখেছে যে এখানে যে সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনাটাকে কিভাবে অসংখ্য ধন্যবাদ করে দেওয়া যায়। অদ্ভুত ভাই, হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপি চিফ অ্যাডভাইজারের সাথে যে 2বার বৈঠক হয়েছে, সেই 2বার লিখিত যে কাগজ দিয়েছে, সেই লিখিত কাগজেই ডিমান্ড করা হয়েছে জুলাই আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েও, চাঁদা তুলেও, অর্থ সংগ্রহ করেও সে আহতদের পিছনে টাকা ব্যয় করা হয় নাই।
আসেন শেষ কথা, যেখানে সেনাপ্রধান এই সমস্ত ক্রাইসিস মুহূর্তে দেশের একটা স্টেক হোল্ডার এবং একটা ভালো রোল প্লে করে, তিনি চাচ্ছেন ডিসেম্বরের মধ্যে তিনি যাতে আর বাহিনী যাতে ব্যারাকে ফিরে যেতে পারে, স্থানীয় নির্বাচন হলে ফেরা সম্ভব নয়। দ্বিতীয়ত বিএনপি চাচ্ছে ডিসেম্বরের মধ্যে, জামাত ইসলামও চাচ্ছে আগামী রমজানের আগে, মানে ডিসেম্বরের কাছাকাছি। তাহলে এবং বিএনপির সাথে সকল বাম বা ইত্যাদি দল যারা আছে তারা সবাই চাচ্ছে, একটি মাত্র দল চাচ্ছে না। সেজন্য অসংখ্য ধন্যবাদ অদ্ভুত ভূঁইয়া ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আলোচনা শেষ করার আগে কৃতজ্ঞতা জানাতে চাই আজকের আলোচনায় যারা সম্মানিত আলোচক হিসেবে আপনারা যারা ছিলেন, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি যে যেখান থেকে বসে এই দীর্ঘ সময় ধরে আমাদের আলোচনা শুনেছেন এবং নানাভাবে আপনাদের এই উপস্থিতি যে যেখান থেকে বসে শুনেছেন, সেই উপস্থিতি আমাদেরকে আসলে সমৃদ্ধ করে, অনুপ্রাণিত করে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।